সো আজকে হচ্ছে এই তিনটা জিনিস পড়বো, এফটিপি, পি2পি আর সিডিএন। সো আই উইল বি কাইন্ড অফ স্কিপিং এফটিপি জাস্ট বেসিক একটা দুইটা লাইন বলবো বিকজ এইটা ওইরকম বোঝার কিছু নাই। দেন পি2পি এটা মোটামুটি অনেকটা এক্সপ্লেন করবো, সিডিএনও অনেকটা এক্সপ্লেন করবো, ঠিক আছে? তো all these three are concerned with transferring of files, video files. FTP হচ্ছে file, any file. P2P হচ্ছে any file, just downloading এর একটা different architecture. আর CDN হচ্ছে primarily with large files or video files to be more specific. Okay, so তো এখানে ফার্স্টে হচ্ছে এফটিপি দিয়ে শুরু করে। তো এফটিপি জাস্ট একটা কথাই বলবো যে এটা খুবই সিম্পল একটা প্রোটোকল, আদিকালের একটা প্রোটোকল যেটা দিয়ে হচ্ছে আমরা ফাইল, যে কোনো ধরনের ফাইল ট্রান্সফার করতে পারতাম। তো ধরেন আই হ্যাভ দিস ক্লায়েন্ট, and I have this FTP server. তো এই দুজনের ভিতরে হচ্ছে সার্ভারে হচ্ছে ফাইল রাখা আছে অ্যান্ড ওটা হচ্ছে ক্লায়েন্টের কাছে আসবে। তো যখন আসে তখন হচ্ছে ওদের সিকিউরিটি আছে, ফাইল লিমিটেশন আছে, লাইক 2 GB বেশি হতে পারবে না, এরকম কি জানি আছে। বাট প্রাইমারি যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে এই এইচটিপির সময় কি হয়, একটাই রিকোয়েস্ট চাই অ্যান্ড একটা রিকোয়েস্ট ফেরত আসে, রাইট? আবার ইমেলও সবসময় একটা কানেকশন তৈরি হয়, ওই একটা কানেকশন দিয়ে সব ডেটা তৈরি আসে। এখানে যেটা হয় সেটা হচ্ছে দুইটা কানেকশন তৈরি হয়। প্রথম যে কানেকশনটা ব্ল্যাকটা, এটা হচ্ছে আপনার কমান্ড জিনিস, মানে এখানে সব কমান্ড এক্সচেঞ্জ হয়, কন্ট্রোল লাইন বলে, কমান্ড লাইন বলে, এরকম কিছু একটা। বাট বেসিক্যালি এই দুটার ভিতরে এই যে লাইনটা, এই কানেকশন তৈরি করছে, এখানে হচ্ছে কমান্ডস খালি এক্সচেঞ্জ হবে। কমান্ডগুলো কেমন, যে কোন ফাইলটা কপি করতেছে, ডিলিট করতে হবে, এই সব আর কি, ঠিক আছে? জাস্ট লেটিং দি সার্ভার নো যে হোয়াট দে ওয়ান্ট, রিকোয়েস্টগুলো। অ্যান্ড সেপারেট আর একটা কানেকশন তৈরি করে যেটা দিয়ে হচ্ছে আপনার ডেটা ট্রান্সফার হয়, ঠিক আছে? তো এই দুইটা কানেকশনের থ্রুতে হচ্ছে এফটিপি সব কিছু এক্সচেঞ্জ হয়। তো দ্যাটস অল হোয়াট আই এম গোয়িং টু সে অ্যাবাউট এফটিপি। আর বাকিগুলো সব এখানে লিখে আছে, খুবই সিম্পল, জাস্ট ওভার দি টপ গেছে, এখানে ওইভাবে ডিপে আমরা যাই নাই, ঠিক আছে? তো এখানে অ্যাডভান্টেজও আছে। সো এগুলা ইউজ করে আপনারা ই করবেন যে এফটিপি আদৌ ইউজ করা হবে না কিনা। সো মাঝে মধ্যে একটা সিচুয়েশন দিয়ে দিল, তখন জাস্ট দেখবেন যে সিচুয়েশনের যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো ওগুলো হচ্ছে এফটিপির সাথে মিলে নাকি। যদি এফটিপির সাথে মিলে তাহলে ইউ ইউজ এফটিপি, যদি না মিলে তাহলে ইউ ডোন্ট ইউজ এফটিপি, ঠিক আছে? তো এইটা গেল। দেন কামস দি পি2পি অ্যাপ্লিকেশনস। নাও আমি লাস্ট যখন এইচটিপি পড়াইছি বেসিক যে এটা, তখন বলছিলাম যে দেয়ার টু আর্কিটেকচার্স, একটা হচ্ছে সার্ভার, ক্লায়েন্ট সার্ভার, আর একটা হচ্ছে পি2পি। তো যদি এখন মনে না থাকে জাস্ট একটা শর্ট ওভারভিউ দিয়ে দিই। সো এই সেম পিকচার যদি ইউজ করি, আপনার ক্লায়েন্ট সার্ভারে যেটা হয়, এই একটা ক্লায়েন্ট থাকে আর একটা অলওয়েজ অন সার্ভার থাকে, মানে ওকে অন থাকতেই হবে। ক্লায়েন্ট সার্ভার ইতে, ক্লায়েন্ট সার্ভার মডেলে একটা সার্ভার হচ্ছে মাস্ট, ঠিক আছে? তো এখানে ক্লায়েন্ট কি করবে, সার্ভারকে রিকোয়েস্ট করবে, সার্ভার ওকে রিপ্লাই দিবে উইথ এনিথিং, এনি কন্টেন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু ডাউনলোড বেসিক্যালি। সেকেন্ড একটা ক্লায়েন্ট আসলো, ও এই সার্ভারকে রিকোয়েস্ট করবে, রাইট? সবাই এই সার্ভারের কাছ থেকে জিনিসপাতি নেবে। নাও এই আর্কিটেকচারের প্রবলেম কি বলতে পারবেন? সিম্পল ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। স্যার সেন্ট্রালি একটা সার্ভার থাকে, তো ওইটা যদি ডাউন হয়ে যায় তাহলে কেউ আর কোনো রিকোয়েস্ট করতে পারবে না। রাইট, সো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার, তাই না? তারপর ওর উপর লোড বেশি স্যার পড়তেছে। তারপর ও যদি একটা লোকেশনেই থাকে, সো একটা ব্যাপার আছে যে হচ্ছে ইউটিউব যেমন সব জায়গায় দিতে পারে, আমরা ওই আর্কিটেকচারে পড়ে আসতেছি, ওটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, বাট আর একটু কমপ্লেক্স, সিম্পল না। তো কমপ্লেক্সটা হচ্ছে আমরা ইতে পড়বো, সিরিয়ানে পড়বো। তো ওএস এ যেটা হয়, মানে সরি, অরিজিন সার্ভার যখন একটা থাকে, আর একটা প্রবলেম হচ্ছে এটা ধরেন ইউএসএ তে আছে, তো এখন বিডির পিপল যখন এটা অ্যাক্সেস করবে তখন ওর ডিলে হবে হচ্ছে ধরেন 1000 ms। এখন আমাদের যে বাক্স মাঝে মধ্যে যে স্লো লোড হয় সেরকম একটা। বাট যে ইউএসএ তে আছে তার ডিলে হচ্ছে 10 ms বা ওর থেকে কম, 1 ms ও হতে পারে। তো যারা যত বেশি দূরে যাচ্ছে তাদের তত বেশি ডিলে হচ্ছে। তো এরকম কিছু সমস্যা আছে, এই। তো এইসব সমস্যা কিছুটা হ্যান্ডেল করে হচ্ছে পি2পি আর্কিটেকচার, উইচ ইজ পিয়ার টু পিয়ার। পিয়ার টু পিয়ারে যেটা হয়, এখানকার যেই সার্ভারটা সেটা হচ্ছে অপশনাল। সো আমি এটা একটা ড্যাশ লাইন দিয়ে শো করি, এই অডিয়েন্স সার্ভারটা হচ্ছে অপশনাল।
এটা থাকলেও হয়, না থাকলেও হয়। তো একটা ক্লায়েন্ট আসবে, সেই ক্লায়েন্ট হচ্ছে, যদি সার্ভার নাই থাকে চিন্তা করি, আরেক জায়গায় ড্র করি, এই যে সার্ভার নাই, এই ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টটা হচ্ছে কিছু একটা আপলোড করতেছে। আচ্ছা, সো আইল ইউজ দিস ফর আপলোড অ্যান্ড দিস ফর ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড আপলোড। তো ও যদি আপলোড করে, এখন ক্লায়েন্ট যদি আর একটা আসে, ক্লায়েন্ট 2, ও এখান থেকে এটা ডাউনলোড করতে পারবে, জাস্ট এখান থেকে, ঠিক আছে, আলাদা সার্ভার লাগতেছে না। P2P-তে সবাই ক্লায়েন্ট, সবাই সার্ভার, অ্যাডহক সার্ভার বলে আর কি, অ্যাডহক সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট। তো অরিজিন সার্ভার থাকলো, তো প্রথম যে ক্লায়েন্ট আসছে ও হচ্ছে আপনার ওর কাছ থেকে নিল ফাইলটা, ফাইন। সেকেন্ড একটা ক্লায়েন্ট আসলো, ও এর থেকেও নিতে পারবে, এর থেকেও নিতে পারবে। ক্লায়েন্ট 3 আসলো, এখন সে 3 জনের থেকে নিতে পারবে। এইটার অ্যাডভান্টেজ কি বলতে পারবেন? স্যার সার্ভার কোনো প্রেশার পড়ে না, যদি যদি লোকাল মানে যদি আমার মতোই যদি আরেকটা ক্লায়েন্টের কাছে যদি স্যার ফাইলটা থেকে থাকে আর কি, তো Yes, আমি তার কাছ থেকে নিতে পারবো, আমার তো সার্ভারের কাছ থেকে নেওয়ার কোনো দরকার নেই আর কি। রাইট। চিজ মুভ ফাস্টার, আর হচ্ছে স্যার ক্লায়েন্ট, আর ওই যেহেতু বললেন যে সার্ভার অপশনাল, যদি সার্ভার থাকে ওটার উপর প্রেশার পড়বেও না। হুম। তো হ্যাঁ, যেটা বলছেন, দেন আপলোড স্পিড অনেক বেড়ে যাবে। এখন 3 জনের কাছ থেকে আপলোড স্পিড হচ্ছে কিউমিলেটিভ একটা আপলোড স্পিড ইউজ করতে পারবে। আমি একটা এক্সাম্পল একটু পরে দেখাবো। তারপর আর একটা ব্যাপার হচ্ছে সার্ভার রাখতেছে না, যেটা নাহিয়ান বললো। এখন ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সিকিউরিটি। সো এই ক্লায়েন্টগুলো, স্যার জি স্যার আমাকে অন্য একটা জিনিস আসছে, আপনি স্যার বলেন। যখন এসটিপি পড়েছিলেন তখন স্যার আপনি পিটুপি কানেকশনের এক্সাম্পল হিসেবে বলেছিলেন টোরেন্টের একটা এক্সাম্পল হ্যাঁ, দিয়েছিলেন। টোরেন্ট তো কি? আমার মাথায় যেটা আসে যে স্যার পিটুপি একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যদি ধরা যাক স্যার যদি সার্ভারে যদি কোনো ওই ফাইলটা যদি না থাকে, আমি ধরা যাক স্যার কোনো মুভি দেখতে চাচ্ছি, তো টোরেন্টো স্যার সেভাবে কাজ করে পিটুপি। তো এখন যদি স্যার, এখন তো স্যার কানেকশন স্টাবলিশ করতে হবে, তাহলে লোকাল আমার মতো যারা যারা রয়েছে, তো হুম, তারা যদি স্যার অনলাইনে না থাকে, তাহলে কিন্তু আমি ওই ফাইলটা নিতে পারবো না আর কি। হ্যাঁ, হ্যাঁ, ট্রু। বিকজ এটা অ্যাডহক বেসিসে, রাইট? এটা টোরেন্ট ভিডিওতে প্রায়ই হয় যে যখন একজন দুজন আপলোডার থাকে, তখন দেখা যায় যে রাতের বেলা খালি আপনি ডাউনলোড করতে পারতেছেন, অন্য সময় ডাউনলোড করতে পারতেছেন না। তা এটা কি আমরা পিটুপি এটা ড্রব্যাকস বলতে পারি না? ইয়াপ, এটা একটা ড্রব্যাক। আর একটা হচ্ছে সিকিউরিটি, যেটা ই করতেছিলাম। তো দুইটা ড্রব্যাক আসলো, আর কোনো? সো নাহিয়ান যেটা বললো, যে যদি অনলাইন না থাকে, সার্ভারও নাই, আবার ক্লায়েন্টরা সবাই অফলাইন, তখন আপনি ডাউনলোড করতে পারবেন না, ইভেন তো আপনি দেখতেছেন যে ওইটা অ্যাভেলেবেল আছে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সিকিউরিটি। আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিচ্ছেন, এখন ওই ক্লায়েন্টকে আপনি ট্রাস্ট করবেন না কিনা এটা তো কোনো ঠিক নেই। হাজার হাজার ক্লায়েন্ট আছে, রাইট? তারা চাইলেই হচ্ছে কানেকশনটা এক্সপ্লয়েট করে আপনাকে অ্যাটাক করতে পারে, চাইলেই। তো এই হলো হচ্ছে দুইটা মেজর ড্রব্যাক। তো এই জিনিসটা ম্যাথামেটিক্যালি পুরো একটা প্রুফ করা যায়, সেটা হচ্ছে আপনার ইতে আছে, স্লাইডে করে দেওয়া আছে। সো এখানে ওই সব এক্সপ্লেন করা আছে, আর্কিটেকচার্স অ্যান্ড হোয়াট নট। সো এখানে একটা পিক্টোরিয়াল ভিউ আছে। এই টার্মগুলো একটু দেখে নিন, মানে ইটস নট লাইক উই আর গোয়িং টু আস্ক ইউ যে এই টার্মগুলো কি, যাতে হচ্ছে এক্সপ্লেনেশন বা কোয়েশ্চেনের সময় যাতে বুঝতে পারেন যে কোনটাকে মিন করে। ট্রাই টু মেক ইট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ পসিবল, যাতে বুঝেন। তো ফার্স্ট লেটস সি দি ক্লায়েন্ট সার্ভার ডিস্ট্রিবিউশনটা। তো ম্যাথামেটিক্যালি এগেইন এই ডিরাইভেশনটা হচ্ছে দিব না, বাট এখান থেকে টাইনি ম্যাথ কোয়েশ্চেন আসে যে কোন টাইম কনসিডার করবে অ্যান্ড হোয়াট নট, এরকম। বাট উই ওয়ন্ট বি আস্কিং যে শো হাউ দ্য ইকুয়েশনস আর ডিডিউসড। তো উই হ্যাভ দিস ফাইল, সেই ফাইলের সাইজ হচ্ছে এফ, ঠিক আছে, অ্যান্ড n হচ্ছে নাম্বার অফ ফাইলস। সো নাম্বার অফ ফাইলস হচ্ছে n, এটা গেল। দেন সার্ভারের আপলোড স্পিড equals to us, ক্লায়েন্টের আপলোড স্পিড হচ্ছে uc,
ক্লায়েন্ট ডাউনলোড হইতেছে ইউডি। তো এখানে হচ্ছে একটা অ্যাস্টেরিস্ক দিয়ে রাখি, এটা নিয়ে আমরা একটু পরে আর একটু পকড় পকড় করবো আর কি। আচ্ছা, সো উই হ্যাভ দিস সার্ভার। এই সার্ভারের একটা ফাইল আপলোড করতে টাইম কত লাগবে? TSE এটা টাইম ফর এ সার্ভার টু আপলোড আ ফাইল। এখানে যে ইনফরমেশন দিছি এটা দিয়েই বের করা যাবে আর কি। Sir, US into N. আপলোড স্পিড হচ্ছে জাস্ট আপলোডের স্পিডটা, ধরেন 10 Mbps 100 Mbps এরকম, দ্যাটস নট টাইম। Come on guys, basic math. So number of files into size. নাম্বার অফ ফাইলস হচ্ছে, না একটা ফাইলের কথা বলতেছিলাম, জাস্ট একটা ফাইল আপলোড করতে কতক্ষণ লাগবে? N into F. n into f তো টোটাল ফাইল সাইজ। Sir, শুধু F. f তো হচ্ছে ফাইল সাইজ, নট টাইম। Okay, sir. আপনারা যখন কিছু একটা ডাউনলোড করেন, ডাউনলোডের একটা টাইম দেখায়, সেই টাইমটা কেমনে ক্যালকুলেট করে? আমাদের স্যার বেসড অন হচ্ছে আমাদের সাইডে মানে ডাউনলোড স্পিড কত আছে। হ্যাঁ, বাট ইউ হ্যাভ নো আইডিয়া হাউ ইজ ক্যালকুলেটেড। তারপর হচ্ছে নির্ভর করে হচ্ছে যে স্যার কোন সার্ভার থেকে নিচ্ছি আর কি। ফাইল ডিভাইডেড বাই আপলোড স্পিড, ফাইলের সাইজ ডিভাইডেড বাই আপলোড স্পিড। সো ফাইল যদি হচ্ছে এমবিটস হয়, ঠিক আছে, ডিভাইডেড বাই আপলোড স্পিড কত? এমবিট পার সেকেন্ডে থাকে। এটা কি হয়? mbit divided by mbit into s, mbit কাটা যায় টাইম। কিছু বুঝলেন? This is O level math. কনফিউজড বলেন, মানে আমি আবার এক্সপ্লেন করবো যদি এটাতে কনফিউজ থাকেন। স্যার ঠিক ধরতে পারলাম না মানে কি করে আসলে ফাইল ডিভাইডেড বাই আপলোড স্পিড করলে আমরা ওই সার্ভারের আপলোড হতে কতক্ষণ লাগবে এটা বের হয়ে গেল আসলে। আচ্ছা, আর ঠিক একটু আছে, যদি স্যার অন্য কোনো ভাবে যদি একটু সিম্পলিফাই যদি বোঝানো যায় খুব ভালো ওকে হতো। ওকে, ঠিক আছে। আপনার, আমি ডাউনলোডে, আপনি যেটা করেন সবসময়, ডাউনলোড তো সবসময় করেনি, রাইট? জি স্যার ম্যাক্সিমাম টাইম ডাউনলোড করি। আচ্ছা ঠিক আছে, সো আপনার একটা ফাইল আছে যেটার সাইজ হচ্ছে 1000 এমবিটস। আপনার কানেকশন স্পিড কত? স্যার 12 Mbps। 12 Mbps। আপনার যদি একটা 12 Mbps এর লাইন থাকে, তার মানে কি প্রত্যেক সেকেন্ডে কতটুকু করে ডাউনলোড করতেছে? 12 MB করে, জি স্যার। রাইট? সো আমরা টাইম বের করব। তো 12 Mbps এ, আচ্ছা না, ইউনিটারি মেথড না, ইউনিটারি মেথড কেমনে করবো?
স্যার উইকিক নিয়মে উইকিক নিয়মে, হ্যাঁ। সো 12 হচ্ছে আপনার 12 MBPS এ ডাউনলোড হতে, মানে 1 সেকেন্ডে ডাউনলোড হচ্ছে 12 MBPS, রাইট? স্যার বুঝে গেছি। আলহামদুলিল্লাহ। বাকিটা আচ্ছা তাও সো দেখা যায় স্যার, বাকিটা ক্লিয়ার করে দেখে হচ্ছে রাখবো। তাহলে যদি 1 MB ডাউনলোড করতে কত লাগবে? 1/12, আমার ডাউনলোড করতে হচ্ছে 1000, 12 1000 divided by 12. I am posting this on Facebook. আচ্ছা, সো দিস ইজ দ্য ইউনিটারি মেথড অর ঐকিক নিয়ম, অ্যান্ড এইভাবে করে। তো এখানে কি হলো আলটিমেটলি, ফাইল সাইজ ডিভাইডেড বাই কি হলো, আমার যে স্পিডটা ছিল সেই স্পিডটা। তো ডাউনলোডের যেরকম টাইম লাগে আপলোড হলে তো সেরকম টাইমই লাগে, ঠিক আছে? তাই জন্য সার্ভারের যে টাইমটা লাগবে সেটা হচ্ছে আমার ফাইল সাইজ ডিভাইডেড বাই ইউএস, মানে সার্ভারের আপলোড, সার্ভার তো ডাউনলোড করতেছে, সার্ভার তো আপলোড করতেছে। সো সেম কনসেপ্ট। তো এই হলো হচ্ছে আপনার সার্ভারের আপলোড স্পিড, মানে আপলোড টাইম। এইটা কি ক্লিয়ার? এটা বুঝলাম, কিন্তু স্যার মানে একটু আগে বলেন যে আমাদের ডাউনলোড আপলোড স্পিড সমান, কিন্তু আমাদের তো স্যার ডাউনলোড আপলোড স্পিড তো সমান থাকে না। যেমন আমরা যত তাড়াতাড়ি ডাউনলোড করতে পারি, আপলোড করতে স্যার দেখি যে তার চেয়ে অনেক বেশি সময় লাগে আর কি। হ্যাঁ, টক টু ইউর আইএসপি অ্যাবাউট দ্যাট। বেসিক্যালি ওরা আপনার ডাউনলোড স্পিড বেশি দিয়ে রাখছে, আপলোড স্পিড কমায় রাখছে, বাট বলছি কাজ হয় না, ইয়া আই নো। মানে বলে কাজ হয় না, মানে সো যদিও হ্যাঁ, কারণ কারণ নর্মাল সেন্সর কিন্তু আসলে সমানই হওয়া উচিত, কিন্তু স্যার মানে ডাউনলোড দেখলাম যে মানে মোর দেন হচ্ছে 5 or 6 আর দেন ওরা আপলোড অ্যাকচুয়ালি। ওরা যেটা করে, আপনার যে কানেকশন স্পিডটা আছে, আপনার ইউজার আছে, ইউজারের আন্ডারে দুইটা স্পিড সিলেক্ট করা যায়, ডাউনলোড আর আপলোড। তো ডাউনলোডে ধরেন হচ্ছে আর ওরা আপনাকে 12M দিয়ে রাখছে, আপলোডে ওরা আপনাকে হচ্ছে 7M দিয়ে রাখছে, ঠিক আছে? এটা ওরা শো করে হচ্ছে 12M/7M। আমার স্পিড যেমন হচ্ছে 15, আমি ওদেরকে অনেক ঘুতাইছি, ওদের অ্যাডমিন প্যানেল আমার পিসিতে ঢুকায়, মানে লগ ইন করে চলে গেছে আর কি। সো আই ক্যান অ্যাক্সেস অ্যান্ড সি যে আমার কানেকশন কি করতেছে না করতেছে ওরা। তো ইনিশিয়ালি এরকম ছিল, আপলোড স্পিড কমানো, পরে ওদের অনেক ঘুতানোর পরে দুইটা সেম করে দিছে। এনিওয়ে, কামিং ব্যাক টু দিস, আপনার সার্ভার কখনোই ডাউনলোড করে না, ঠিক আছে? সো আপলোড স্পিড আপনাকে যেটা দেওয়া আছে সেটাই পাবেন। নাহিয়ান যেটা বললো সেটা হচ্ছে ওটা ডিফারেন্ট করে রাখছে, তাই জন্য ডাউনলোড আর আপলোডটা ডিফারেন্ট। বাট টিপিক্যালি আপলোড স্পিড ইজ আপলোড স্পিড, ওইটা আলাদা। ডাউনলোড স্পিড ইজ ডাউনলোড স্পিড, ওইটা আলাদা। তো আমরা ওটা আলাদা করে দেখবো। এখন যেটা হবে সেটা হচ্ছে আপনার, আমি সার্ভারের একটা ফাইল আপলোড করতে কতক্ষণ লাগতেছে সেটা আমি পেয়ে গেছি। তাহলে এখন একটা ফাইলের জন্য এটা এন ফাইলের জন্য কতক্ষণ লাগবে তাহলে? স্যার n into f divided by upload speed। ইয়া, সো একটা ফাইলের যদি এটা লাগে তাহলে এন ফাইলের জন্য হচ্ছে এন ইন্টু এফ বাই ইউএস লাগবে, তাই না? তো এটা কেন সিম্পলি মাল্টিপ্লাই করে ফেললাম অ্যান্ড সাইমালটেনিয়াসলি হলো না? বিকজ এই যে আমি এখানে যে আপলোড স্পিডটা কনসিডার করছি, এইটা হচ্ছে সার্ভারের টোটাল আপলোড স্পিডটা, একদম পুরো 100% ইউটিলাইজ করতেছি। তার মানে এই টাইমে যখন এই একটা সিঙ্গেল ফাইল আপলোড হচ্ছে তখন আর অন্য ফাইল আপলোড হতে পারবে না, কজ ওর স্পিড নেই। তো সব ফাইলগুলো সিকোয়েন্সিয়ালি আপলোড হবে। যদি এখন 3টা ফাইল আসে, 3টা ফাইল সাইমালটেনিয়াসলি আপলোড হবে, বাট ওদের আপলোড স্পিড তো বাড়তেছে না, ওইটাই থাকতেছে, রাইট? তাই জন্য হচ্ছে এন ইন্টু এফ বাই ইউএস। 3টা ফাইল আপলোড করলে ওদের আপলোড স্পিড 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 3 দিয়ে ভাগ হয়ে বা 3 দিয়ে গুণ হবে, তার মানে আলটিমেটলি ওই একই টাইমই লাগবে, ঠিক আছে? আপনি যখন 2টা ফাইল ডাউনলোড করবেন তখন দেখবেন যে আপনার স্পিডটা কিন্তু ডাবল হয়ে যায় না, ওই 2টা ফাইল আবার ওই ফুল স্পিডে নিবে, ওরা দুইজন মিলে নিবে, বুঝতে পারছেন? তো আপনার 2 GB ডাউনলোড হতে হলে ওই 2 GB টাইমই লাগবে আপনার। তো এরকম হচ্ছে টোটাল ফাইল আপলোড টাইম হচ্ছে এইটা, ক্লিয়ার? সো এনটা ক্লায়েন্ট যদি এখন এই ফাইলটা রিকোয়েস্ট করে তাহলে আপনার আপলোড স্পিডের টাইম এন ইন্টু এফ বাই ইউএস হয়ে যাবে। সো দিস ইজ ওয়ান ইকুয়েশন দ্যাট উই নিড ফার্স্ট, যে সার্ভারের আপলোড টাইম টোটাল কত। এখন ক্লায়েন্টের সাইডে, এবার ক্লায়েন্টের সাইডে আসে, এবার বলেন তো ক্লায়েন্ট সাইডে কিভাবে একটা ফাইল ডাউনলোড করতে কতক্ষণ লাগবে? এবার হচ্ছে টিসি স্যার আপলোড করতে না ডাউনলোড করতে? ডাউনলোড করতে। এখন তো ক্লায়েন্ট ডাউনলোড করতেছে, ক্লায়েন্ট সার্ভারে ডাউনলোড করবে না? ওকে স্যার এফ বাই ইউটি। সেম, মানে f বাই ইউডি, ঠিক আছে, ud। ভেরি ক্লোজ।
বাট নট 100% কারেক্ট। ক্লায়েন্ট তো একটা না, ক্লায়েন্ট তো অনেকগুলো। কোন ক্লায়েন্টের ডাউনলোড স্পিড ধরবেন আপনি? আমার যেমন 15 Mbps, নাহিয়ানের 12 Mbps, রাইট? আমাদের এখানে ডিফারেন্ট। তো এরকম এক একটা ক্লায়েন্টের তো এক একটা ডাউনলোড স্পিড, আপনি কনসিডার করবেন কোনটা। আগেই ক্লিয়ার করে নিই, ইউ মাইট থিঙ্ক যে হচ্ছে ক্লায়েন্ট তো একটাই, আমি তো ওরটাই কনসিডার করবো, তাহলে আমি কেন সবার কথা চিন্তা করতে যাচ্ছি? সো এই যে আমরা ক্লায়েন্টের ডাউনলোড স্পিড আর সার্ভারের আপলোড স্পিড করছি, এটা হচ্ছে জেনারেল কেসে বের করতেছি ইন টার্মস অফ মাল্টিপল ক্লায়েন্টস, এই জন্য হচ্ছে লাগবে। সো কোয়েশ্চেন হচ্ছে কোন ক্লায়েন্টের ডাউনলোড স্পিড নিব। এনাফ ইনফরমেশন আছে আর কি এটা আনসার করার জন্য। স্যার ক্লায়েন্ট বলতে কি ইয়ার কথা বোঝানো হচ্ছে না, মানে যারা ইউজার, হ্যাঁ, তো ইউজারের মানে মানে সেই স্পেসিফিক ইউজারের কখন লাগছে আর কি সেটা ডাউনলোড, যা বুঝছি আর কি এইটুকু ইউজার। আচ্ছা। সো ধরেন আপনারা হচ্ছে কোনো একটা কাজ করতেছেন আর কি, ঠিক আছে? আপনারা একটা গ্রুপ প্রজেক্ট করতেছেন। গ্রুপ প্রজেক্টের প্রত্যেকজনের একটা দুটা করে টাস্ক দিচ্ছে। এখন এক একটা টাস্কের এক একটা টাইম লাগে, ঠিক আছে? সবাই ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, জাস্ট এক একটা টাস্ক করতে এক একটা টাইম লাগে। আপনার সুপারভাইজার জিজ্ঞেস করছে যে এই কাজ শেষ করতে কতক্ষণ লাগবে, আপনি কার টাইমটা বলবেন? স্যার সবারটা মিলে যতক্ষণ লাগে আসলে। আচ্ছা, সো ইউ হ্যাভ দিস 4 মেম্বার্স, 1 2 3 4। ওর লাগে 5 মিনিট, ওর লাগে 10 মিনিট, ওর লাগে 1 মিনিট, ওর লাগে 15 মিনিট। এবার সুপারভাইজার বলছে, অ্যাগেন সবারটা ইন্ডিপেন্ডেন্ট, একজন আরেকজনের সাথে রিলেটেড না। সুপারভাইজার এসে জিজ্ঞেস করছে কতক্ষণ লাগবে, আপনি কার টাইমটা বলবেন? যে কোনো একটা টাইম বলতে হবে। স্যার লাস্টের জনেরটা, কেন? মানে যে কারণ হচ্ছে যে স্যার যদি প্রথম জনের 5 মিনিট শেষ হয়ে যায় তাও তো আমাদের বাকি জনের কাজ ফলো মার্ক মানে শেষ হয়নি আর কি। কিন্তু আমরা যদি 4 নম্বরে যে গ্রুপ মেম্বার রয়েছে তার যেহেতু 15 মিনিট লাগে, যদি 15 মিনিট শেষ হয় তাহলে আমরা বুঝতে পারছি যে আগের প্রত্যেকেরই কাজ অটোমেটিকলি শেষ হয়ে গেছে। এই জন্য আর কি আমাদের 15টাকে সিলেক্ট করতে হবে, মানে গ্রুপ 4 এর সরি মানে মেম্বার নাম্বার 4 এর যে টাইম ক্যালকুলেশন করা হয়েছে সেটা। এক্স্যাক্টলি। সো এই এক্স্যাক্ট জিনিসটা হচ্ছে ক্লায়েন্টের জন্য হবে। সো ক্লায়েন্ট 1-এর ডাউনলোড স্পিড হচ্ছে 5 Mbps, ওর হচ্ছে 1 Mbps, ওর 10, ওর হচ্ছে 20, রাইট? তো একটা ফাইল ডাউনলোড করতে এরা সবাই সাইমালটেনিয়াসলি ধরেন ডাউনলোড করতেছে। তো যদি এখন আমাকে সুপারভাইজার সে বলে যে ডাউনলোড হইতে কতক্ষণ লাগবে এই 4 জনের মিলায়, ঠিক আছে? তাহলে আপনি কার টাইম বলবেন? গ্রুপ মেম্বার 4 এর যতক্ষণ লাগে 20 সেকেন্ডস। রাইট। সো 2, প্লাস ওর হচ্ছে সবচাইতে স্লোয়েস্ট স্পিড, তার মানে কি ওর সবচাইতে বেশি টাইম লাগবে। সো নাহিয়ানের একটু আগে যে এক্সপ্লেনেশনটা ছিল যে যেই গ্রুপমেটের টাইম সবচেয়ে বেশি লাগবে আমি সুপারভাইজারকে সেই টাইম বলবো। এখানে সবচাইতে লোয়েস্ট যে ডাউনলোড স্পিড তার সবচাইতে বেশি টাইম লাগবে, দে আর ইনভার্সলি প্রপোর্শনেট, তাই না? তো এই জন্য এখানে হচ্ছে আপলোড যেটা দিব, সরি ডাউনলোড স্পিড, সেটা হচ্ছে ডাউনলোড মিনিমাম, বিকজ উই আর কনসিডারিং যে সবাই সাইমালটেনিয়াসলি ডাউনলোড করতেছে অ্যান্ড যখন আমাকে টাইম বলতে হবে সেটাকে আমার ওয়ার্স্ট কেসেরটা বুঝাতে, সো ওয়ার্স্ট কেসেরটা নিলাম। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? স্যার একটা প্রশ্ন ঘুরছে মাথায়, সেটা হচ্ছে যে একটু আগে বললেন যে ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড, তাহলে আমরা এখন 1 3 এবং 4 সাইমultaneously ডাউনলোড করতেছে, তো ওতে জিনিসগুলো আমরা কেন কনসিডার করছি ওই আসলে? যে বললাম আমরা হচ্ছে এখন জেনারেল কেস দেখতেছি। না আমার বুঝতে সাথে পারছি। তার অনেকে ডাউনলোড করবে আর কি সেই হ্যাঁ, লিস্টে। হ্যাঁ। সো এখন আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা না করে জেনারেল কেসে দেখতেছি যে একটা ফাইল আপলোডের কতক্ষণ লাগে অ্যান্ড ওইটা ইন জেনারেল একটা ক্লায়েন্টের কাছে যেতে কতক্ষণ লাগবে, ঠিক আছে? তো এই জন্য ওরা অন্য সময় ডাউনলোড করলো, এক সাইমালটেনিয়াসলি ডাউনলোড না করে একজন সকালে একজন রাতে করলো, বাট আমাকে যে ম্যাথ যেটা করতেছি সেখানে হচ্ছে ইন জেনারেল আনসার চাইছে যে একটা ক্লায়েন্টের এই ফাইলটা ডাউনলোড করতে কতক্ষণ লাগবে।
ঠিক আছে। আচ্ছা So, তার মানে হচ্ছে কি স্যার, যখন ইন জেনারেল বলা থাকবে কোশ্চেনে বা ইন জেনারেল কেসে, তখন আমাদের বুঝতে হবে যে মানে আমার সাথে আর কয়জন থাকবে আর কি ক্লায়েন্ট। জি, তো আমি যদি শুধু এর টাইমটা বলে দিই কনসিডার করে বাকি তিনজন নাই, তাহলে কিন্তু মানে একটা ফলস হোপ দিলাম যে স্যার একটা ক্লায়েন্টের ডাউনলোড করতে 5 মিনিট লাগে। ঠিক আছে, তো আপনি আপনার ওয়েবসাইটে পুরো বড় করে লিখে দিলেন যে আমাদের সার্ভার এত ফাস্ট যে একটা ক্লায়েন্টের 5 মিনিটে ডাউনলোড হয়ে যায়। নাও দিস গাই কেম 1 Mbps নিয়ে, তো ওর 5 20 100 মিনিট লাগবে। ওয়েবসাইটে অ্যাডভার্টাইজ করা হচ্ছে 5 মিনিট, বাট ওর লাগছে 100 মিনিট। ও কি সার্ভারকে ধরবে না? হ্যাঁ স্যার ধরবে। তো তাহলে বেটার কি, যার হচ্ছে স্লোয়েস্ট, তো ওর 100 মিনিট লাগবে। তো এর টাইমটা নিয়ে এখন হচ্ছে ওয়েবসাইটে আমি অ্যাডভার্টাইজ করবো যে এটা 100 মিনিটের ভিতরে ডাউনলোড হয়ে যাবে, 100 মিনিটের বেশি লাগবে না। ঠিক আছে, তাহলে এই ব্যাটা যখন এখন 20 মিনিটে ডাউনলোড করে ফেলবো জিনিসটা, তখন তো খুশিতে শেষ, রাইট? যে 100 মিনিট অ্যাডভার্টাইজ করছিলাম, আমি 20 মিনিটে পেয়েছি, মানে সার্ভিস অনেক ভালো। এবার কি পুরো ব্যাপারটা বুঝা গেছে? কিন্তু স্যার আর একটা প্রশ্ন আমার মাথায় আছে জি। এখন, এটা বলার পর সেটা হচ্ছে যে আহ, যে সার্ভারের কথা বলছি, সেই সার্ভার স্যার ধরে নিচ্ছে যে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 1 Mbps। হুম। এখন যদি নতুন কেউ আসে যে যার বিলো দেন 1 Mbps, তাহলে তার কেসটা চিন্তা করতে হবে না? আবার রিক্যালকুলেট করতে হবে। ওকে ওকে ওকে। মানে যদি আরো লোয়ার কিছু আসে, তখন আমাদের নতুন করে আবার রিক্যালকুলেট জি। করে আবার বলতে হবে যে সবার বেস্ট অফ দ্যাট হচ্ছে যে ম্যাক্সিমাম এটা লাগতে পারে। জি, সো উই হ্যাভ 2 টাইমস। কিন্তু স্যার জি স্যার। এটা তো স্যার মানে অপটিমাল না, মানে দ্য বেস্ট সলিউশন ইজ নট দ্যাট অ্যাকচুয়ালি। না, এটা তো সলিউশন না, এটা তো বেসিক ম্যাথ। কি স্যার ওকে। বেসিকের কিছুই অপটিমাল না, বেসিক সবগুলাই বেসিক ইউনিট। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ডাউনলোড স্পিডটা। ঠিক আছে, সো আমার সার্ভার সাইডে একটা আপলোড স্পিড পাইছি, ক্লায়েন্ট সাইডে একটা ডাউনলোড স্পিড পাইছি। তাহলে এখন অবজেক্টের যে ট্রান্সফার টাইমটা কারটা কনসিডার করব, এর আপলোড স্পিড কনসিডার করব না এর ডাউনলোড স্পিডের টাইমটা কনসিডার করব? আমাকে যে কোনো একটা চুজ করতে হবে, কোনটা চুজ করব? স্যার প্রশ্নটা আমার একটু বলেন মানে। সো উই হ্যাভ 2 টাইমস, একটা ফাইল ট্রান্সফারের জন্য উই হ্যাভ 2 টাইমস। একটা হচ্ছে সার্ভারে আপলোড করতে কতক্ষণ লাগে, আর একটা হচ্ছে ক্লায়েন্টের ডাউনলোড করতে কতক্ষণ লাগে। ঠিক আছে, কোয়েশ্চেন হচ্ছে কোন টাইমটা, দুইটাই তো ফাইল ট্রান্সফার টাইম, তাই না? এটাও হচ্ছে ফাইল ট্রান্সফার টাইম, সেকেন্ডটাও ফাইল ট্রান্সফার টাইম, বাট আমি চুজ করব কোনটা? স্যার সার্ভার টাইম। কেন? স্যার সার্ভার কতক্ষণ নিচ্ছে স্যার, ওটা তাহলে একটা মানে স্যার ওইটা তাহলে নোট করে তাহলে স্যার আগানো যাবে। কিন্তু স্যার ক্লায়েন্ট তো স্যার ডিপেন্ড করতেছে ওদের ইন্টারনেট অনুযায়ী। আচ্ছা, সো কাইন্ড অফ ওকে বাট নট দি অপটিমাল আনসার। সো এটার আনসার হবে হচ্ছে আপনার ম্যাক্স অফ দুইটা নিবে। সো কারো যদি আপলোড করতে 15 মিনিট লাগে, আপনি কি 15 মিনিটের আগে ফাইলটা পাবেন? না, পুরো যদি 15 মিনিট লাগে তার আগে তো পাবো না স্যার। না, আপনার তো মিনিমাম 15 মিনিট লাগবেই, রাইট? হ্যাঁ। আচ্ছা, সেই সেম ফাইল নিয়ে আপনার ডাউনলোড করতে যদি 20 মিনিট লাগে, সার্ভার কি 15 মিনিটে আপলোড শেষ করতে পারবে না? ওর 20 মিনিট লাগবে মিনিমাম। 15 মিনিট মিনিমাম লাগবে হচ্ছে আপলোড করতে। না না না, মানে আপনি ডাউনলোড করতেছেন, আপনার ডাউনলোড করতে 20 মিনিট লাগতেছে, তাহলে সার্ভারের আপলোড টাইম কি হবে? 15 মিনিট হতে পারবে নাকি সার্ভারেরও 20 মিনিট হবে? স্যার জিনিসটা তো একটু কেমন আচ্ছা, কেমন হয়ে এই গেছে। যে আপনাদের ক্লাসটা নিতেছি, ঠিক আছে, আচ্ছা। আমি কি আগে ক্লাস শেষ করে বলতে পারবো যে আপনারা ক্লাস করতে থাকেন, নাকি আমি যখন ক্লাস শেষ করবো তখনই ক্লাস শেষ? আপনি যখন বলবেন যে ক্লাস শেষ, তখন ক্লাস শেষ হবে। ঠিক আছে, সেকেন্ড, এখন আপনাদের সাইড থেকে আপনারা যদি কোশ্চেন করতেই থাকেন, তাহলে কি আমি যেতে পারবো নাকি আমাকে থাকতে হবে? আপনাকে থাকতে হবে। আপনি যদি আমাকে 20 মিনিট ধরে কোয়েশ্চেন করেন, তাহলে কি আমি 15 মিনিটের সময় যদি চলে যেতে পারবো নাকি আমাকে 20 মিনিটই থাকতে হবে? আচ্ছা তাহলে স্যার 20 মিনিট 20 মিনিট থাকতে হবে। 20 মিনিট থাকতে হবে। তাহলে এই যে এই বান্দাটা হচ্ছে 20 মিনিট ধরে ফাইল ডাউনলোড করতেছে, তাহলে সার্ভার কি 15 মিনিটে ডিসকানেক্ট হতে পারবে? না, তা নো হতে স্যার। পারবে না। ওর তো 20 মিনিটই লাগবে, তাই না? ইয়েস স্যার। সো কাহিনী কি হচ্ছে, যার টাইম বেশি, ওর আপলোড করতে ধরেন 10 মিনিট লাগে, মানে আইডিয়ালি ওর আপলোড স্পিড এত ভালো যে ওর 5 মিনিট লাগে, মানে আইডিয়াল কেসে, বাট ওর ডাউনলোড করতে 20 মিনিট লাগতেছে, তাহলে কি ওই 5 মিনিটের কোনো বেল আছে? না
স্যার আসলে ভেঙে গেছে। সো ওর 20 মিনিট ওর 5 মিনিট, তাহলে হচ্ছে এই আমরা এখানে যেটা চুজ করলাম সেটা হচ্ছে 20 মিনিট, যেটা তার মানে কি এই দুইটার ভিতরে যে হায়ার। আবার সেকেন্ড যে কেসটা চিন্তা করছিলাম, ওর আপলোড করতে 15 মিনিট লাগে বাট ওর ডাউনলোড করতে 5 মিনিট লাগে। এখন কোন টাইমটা কনসিডার করবো, এই 5 মিনিট না 15 মিনিট? সার্ভার টাইম। সার্ভার টাইম, কজ ওর বেশি টাইম লাগতেছে। সো স্লোয়ারটা আমরা কনসিডার করতেছি, রাইট? স্লোয়ারটা বলতে যেটার টাইম হায়ার ভ্যালু সেটা চুজ করতেছি, তাই জন্য এটার ফর্মুলা হচ্ছে ম্যাক্স অফ আপনার টিএস অর টিসি, এই দুটোর ভিতরে যেটা বেশি আমরা সেটা হচ্ছে ট্রান্সফার টাইম হিসেবে ধরবো। কিছু বোঝা গেল? স্যার লজিক্যালি বুঝতে পেরেছি। লজিক্যালি বুঝতে পারছেন, দ্যাট উড বি এনাফ। সো বেসিক্যালি বাংলা ভাষায় হচ্ছে দেখবেন যে সার্ভারের বেশি টাইম লাগতেছে না ক্লায়েন্টের বেশি টাইম লাগতেছে, যার বেশি টাইম লাগতেছে সেটা হচ্ছে আপনার চুজ করতে হবে, যেটা হচ্ছে যে এখানে পুরোটা এক্সপ্লেন করা, ঠিক আছে? দেন P2P সিমিলার জিনিস, জাস্ট এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে এখন আমার সার্ভার আছে, প্রথম ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ডাউন স্পিড কত হবে? এখানে আমরা ধরে নিব ক্লায়েন্টের ডাউন স্পিড হচ্ছে আনলিমিটেড, তার মানে সার্ভারই একমাত্র স্লো হইতে পারবে, ঠিক আছে আপাতত ফর দি পারপাস অফ ম্যাথ। তো যখন এ ডাউনলোড করবে তার মানে কি ও বেসিক্যালি ফাস্টার ডাউনলোড করবে কিভাবে, ইউএস এফ বাই ইউএস, এই টাইমটা লাগবে, রাইট? হ্যাঁ স্যার। ক্লায়েন্ট 2 আসলো, এখান থেকে কি পাচ্ছে, ইউএস তো পাচ্ছি, এখান থেকে আবার ক্লায়েন্টের 1-এর স্পিডও পাচ্ছে না, মানে দুইটা স্পিড, তাহলে ওর ডাউনলোড করতে ডিভাইডেড বাই ইউএস প্লাস ইউ সি 1, এটা হবে না? জি স্যার। থার্ড আর একটা ক্লায়েন্ট আসলো C3, ওই দুই জায়গা থেকে তো পাচ্ছেই, এই 3 নাম্বার মানুষটার থেকেও পাচ্ছে, তাহলে ওর আপলোড স্পিড কত পাচ্ছে, এখান থেকে ইউএস পাচ্ছে, এখান থেকে UC2 পাচ্ছে, এখান থেকে UC1 পাচ্ছে, তার মানে কি ওর ডাউনলোড করতে লাগবে হচ্ছে ইউএস প্লাস UC1 প্লাস UC2, রাইট? হ্যাঁ স্যার। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে যত ক্লায়েন্ট অ্যাড হচ্ছে তত ওর কি টাইম কমতেছে না, ডাউনলোডের টাইম, কারণ টোটাল যে আপলোড স্পিড সেটা কি আস্তে আস্তে নিচে বাড়তেছে। এর যদি 5 Mbps হতো, প্রথম জন 5 Mbps ডাউনলোড করতেছে, এখন ওরও আপলোড স্পিড 5, তাহলে ওই কি হচ্ছে এই 5 প্লাস 5 10 Mbps ডাউনলোড পাচ্ছে। জি স্যার। থার্ড ক্লায়েন্ট এসে সার্ভারের কাছ থেকে 5, ক্লায়েন্ট 2 এর থেকে 5, ক্লায়েন্ট 3 এর থেকে 5, তার মানে ও 15 পাচ্ছে। তার মানে যত ক্লায়েন্ট অ্যাড হচ্ছে তত আপনার হচ্ছে আপলোড স্পিড বাড়তেছে, রাইট? এখন যত আপলোড স্পিড বাড়বে তত টাইম কি হবে, কমবে না? হ্যাঁ। তো এইটাকে বেসিক্যালি আমরা বলতে পারি না ইন শর্ট যে আমার টোটাল আপলোড স্পিড হচ্ছে সার্ভারের যেটা প্লাস টোটাল ক্লায়েন্টের স্পিড, যতগুলো ক্লায়েন্ট আছে তাদের স্পিড অ্যাড হবে। জি স্যার। এই হলো পার্থক্য। তো এইটার ম্যাথটা হচ্ছে এইখানে ডিফারেন্স, যে আগের মতোই আমরা এন ফাইলস কনসিডার করবো, মিনিমাম ডাউনলোড স্পিড কনসিডার করবো, সব কিছুই জাস্ট এখানে আপনার ডাউনলোড স্পিডের জায়গায় আপলোড স্পিডটা কনসিডার করবেন। নাও রিয়েল লাইফে তো লিমিট থাকেই আমার, তাই না? ক্লায়েন্টের তো আর আপলোড মানে আনলিমিটেড না, সরি, ওর তো একটা ডাউনলোড স্পিড লিমিট থাকেই। তো ওর ডাউনলোড এখানে ও কি পাচ্ছে, টোটাল 15 পাচ্ছে, সো টোটাল ডাউনলোড স্পিড পাচ্ছে হচ্ছে 15, বাট ওর অ্যাকচুয়াল স্পিড হচ্ছে 12, তাহলে কি 15 ক্রস, এই 12টা কি ক্রস করতে পারবে? না। না, কজ 12 হচ্ছে ওর ম্যাক্সিমাম, তার লিমিট করে দেওয়া আছে হ্যাঁ লিমিট করে দেওয়া আছে। সো তিনজন মিলে ওকে স্পিড দিবে, আমি এটার এক্সাম্পল দেখাবো ইন এ বিট। তিনজনের স্পিড ও দেখাতে পারবে, মানে তিনজনের স্পিড ও নিবে, বাট ও 12 ক্রস করবে না, ঠিক আছে? তো হাউ ডাজ ইট হেল্প? সো ধরেন এই ক্লায়েন্টটা নাই, এই ক্লায়েন্ট না থাকলে কি পাচ্ছে, 5 আর 5-এ 10 পাচ্ছে, তার মানে কি ওর ডাউনলোড স্পিড এখন কিন্তু 10 হতো, কিন্তু ওর হাতে এখনো 2 Mbps আছে। এটা কেন পাচ্ছে, এই থার্ড ক্লায়েন্টের জন্য পাচ্ছে। থার্ড ক্লায়েন্ট যখন আবার পুরো 5 দিচ্ছে, বাট 5 নিচ্ছে না, আমার তো এমন না যে তোমার 5 দিচ্ছি বলে আমাকে 5 নিতেই হবে, আমি আমার মতো করে যতটুকু পারি সেটুকু নিব। তো এদিকে যখন 5 পাঠাচ্ছে, এই 5-এর ভিতরে সে 2 নিয়ে এটাকে 12 করে ফেলতে পারতেছে।
এবার কি মোটামুটি ক্লিয়ার? স্যার এখন যদি আমাদের যে ফার্স্ট ক্লায়েন্টের সে যদি না দেয়, মানে কোন কারণে ডিসকানেক্ট হয়ে গেল বা সামথিং, না তখন দিলে স্যার নাই। পাঁচটা, হ্যাঁ ঠিক আছে, যদি এটা বাদ ধরেন স্যার, যদি বাদ হয়, এমন ধরি যে ক্লায়েন্ট 3 স্যার ম্যাক্সিমাম হচ্ছে স্যার 12, এখন দুজন দিচ্ছে স্যার 10, তাহলে কি সে কি মানে 12 পেতে পারে? না, 12 পাবে না, কজ দুজনের আপলোড স্পিড ম্যাক্সিমামই হচ্ছে 5 5 10, 10-এর বেশি দিতেই পারবে না। আচ্ছা, তার মানে হচ্ছে তার 12, মানে তার মানে আইএসপি তাকে 12 প্রোভাইড করলেও সে 12 পাবে না, সে 10 পাবে। হ্যাঁ, ওকে আইএসপি ওকে স্পিড দিয়ে রাখছে 12, এখন 12 প্রোভাইড করার মতো কেউ নাই, তো কি করবে? 10ই ওকে পাবে। ওকে। ঠিক আছে, সো এই হইলো টোরেন্টের স্পিডের জিনিসপাতি। ঠিক আছে, তো এইটা আমি একটু যদি আপনাদেরকে দেখাই, সো লেটস সি, এই স্যার হচ্ছে, এটা, জি স্যার। এটা একটা খারাপ না? ধরা যাক স্যার, পয়েন্ট যেহেতু এক্সাম্পল দিচ্ছেন, তো মানে P2P কানেকশন, এটা তো স্যার যখন যে ক্লায়েন্টটা ফার্স্টে ডাউনলোড করছে সে সবচেয়ে কম স্পিড পাচ্ছেন না আসলে, মানে ওই জিনিসটা আসলে ডাউনলোড করতে। ফার্স্ট ক্লায়েন্ট, জি স্যার, ফার্স্ট ক্লায়েন্ট কথা বলছি আর কি। হ্যাঁ ও তো ডাউন স্পিড তো কম পাবে কম্পেয়ার টু আদার্স। মানে মানে সবার চেয়ে কম পাবে বলতে গেলে আর কি, বিকজ হ্যাঁ, হচ্ছে যেহেতু তার আপলোড স্পিডটা আবার যে সেকেন্ড ক্লায়েন্ট তার সাথে ক্লায়েন্ট সে পেয়ে যাচ্ছে, সো এটা একটা মানে খারাপ না আসলে, বিকজ হচ্ছে যে মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে না, যদি অনেক বেশি মানুষ যে ওই স্পেসিফিক ফাইলটা ডাউনলোড ট্রাই করছে আর কি, সো ইয়েপ, সো এটাই হচ্ছে ব্যাপারটা, এই জন্যই হচ্ছে যত সিট বেশি ততই, তো সিট পিরিয়ডের ব্যাপারে এখন আসি নাই, ওইটা আসলে তখন এটা এক্সপ্লেন করতেছি। সো একটা টাইনি এক্সাম্পল, এখন এই যে ডাউনলোড শুরু হচ্ছে, এখন খেয়াল করে দেখছেন এই যে নিচে দেখেন, এই যে এগুলো যেটা আমি হাইলাইট করলাম, রাইট? সো আমার ডাউন আপলোড স্পিড উপরে এখানে দেখাচ্ছে হচ্ছে 7.7 মেগাবিটস পার সেকেন্ড অর মেগাবাইটস, এটা মেগাবাইটসে, তো মেগাবাইট 8 মেগাবাইট উঠে গেছে, রাইট? বাট এখানে একজনও দেখছেন আমাকে কিন্তু 8 মেগাবাইট দিচ্ছে না, এই ক্লায়েন্টগুলো কালেকটিভলি আমাকে অ্যাড করে 8 মেগাবাইট দিচ্ছে, ওদের আপলোড স্পিড কম, একজন 582 দিচ্ছে, 477 দিচ্ছে, রাইট? তো এরকম সবাই শেয়ার করে ওদের সবারটা অ্যাড করে হচ্ছে আমি টোটাল এরকম 9.5 10 এরকম পাচ্ছি। এবার কি ভিজুয়ালাইজেশন করতে পারছেন যে কি হতেছে? তাহলে স্যার এখানে আবার ওই জিনিসটা আসলো না যে স্যার, ওই যে স্ট্যাটিক আইপি আর শেয়ার্ড আইপি জিনিসটা আর কি, এটা বলো না? ওইটা এন্টায়ারলি ডিফারেন্ট একটা জিনিস, ওইটা এটার সাথে কোনো কানেকশন নেই। তাহলে স্যার বুঝি না, আবার একটু বলেন স্যার, তাহলে ক্লিয়ার করে উচিত। আচ্ছা, সো আই হ্যাভ দিস ক্লায়েন্ট যার আইপি হচ্ছে 103.228.222.111, এটা ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস নাও হতে পারে যদি শেয়ার লাইন হয়। এই আইপি অ্যাড্রেস হচ্ছে ও যে আইএসপি থেকে আমাকে আইপিটা দিচ্ছে, মানে স্পিড দিচ্ছে, সেই আইএসপির আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন হয় ন্যাট। তো উই ক্যান সে যে এটা ওর পার্সোনাল আইপি অ্যাড্রেস, ইট ক্যান বি ইদার ওর পার্সোনাল যদি ও স্ট্যাটিক আইপি নিয়ে রাখে, অথবা ওর আইএসপির আইপি অ্যাড্রেস যদি এটা শেয়ার লাইন হয়ে থাকে। তো আইপি হচ্ছে ওই সোর্সটা, ঠিক আছে? ওখান থেকে আসলো, ওই কিউবিট টোরেন্ট ইউজ করতেছে, ওর ডাউনলোড হচ্ছে 100% হয়ে গেছে, অ্যান্ড ও আমাকে আপলোড স্পিড দিচ্ছে 500 কেবিপিএস, কিলোবাইটস, ঠিক আছে? তো এরকম করে সবাই হচ্ছে আমাকে স্পিড দিচ্ছে। এবার কি মোটামুটি ক্লিয়ার? মানে স্যার অনেকগুলো ক্লায়েন্ট মিলে আসলে আপনি টোটাল স্যার যে যেটা পাচ্ছেন এখন ক্লায়েন্ট, মানে 8 মেগাবাইট পার সেকেন্ড সেটা পাচ্ছেন আর কি। হ্যাঁ, সো এখানে দেখেন একজনে কিন্তু 80 এমবিপিএস নেই, এই সবার যদি আপনি অ্যাড করেন তখন আপনি যে এই উপরে যে ডাউন স্পিড আছে 8.9 এরকম হচ্ছে, এটা হচ্ছে আপনার ওখানে কি হবে, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার করতে। ক্লিয়ার মোটামুটি? সো উই উইল কাম ব্যাক টু দিস আ বিট লেটার, আমি আবার একটু অফ করে রাখি। এনিওয়ে, সো দিস ওয়াজ দি হোল ডিফারেন্স বিটুইন ক্লায়েন্ট সার্ভার অ্যান্ড পি2পি থিং। তো এখানে একটা আছে, গ্রাফ আছে, যে ক্লায়েন্ট সার্ভার হচ্ছে একটা লিনিয়ার গ্রাফ, জাস্ট হচ্ছে এরকম স্ট্রেট লাইন, এইভাবে জাস্ট যত বেশি ডাউনলোড হবে তত বেশি টাইম লাগবে, আমরা যেটা দেখলাম যে জাস্ট লিনিয়ারলি এন দিয়ে আপনি যত মাল্টিপ্লাই করবেন ওইভাবে বাড়তে থাকবে। ডাউন স্পিড তো সবসময় কনস্ট্যান্ট, সেই আপলোড স্পিড সার্ভারের, আর ডাউন স্পিড হচ্ছে মিনিমাম ডাউন। আর এইদিকে পি2পিতে আস্তে আস্তে যত ফাইল বাড়তেছে তত ডাউনলোড স্পিড কমতেছে, সরি ডাউনলোডিং টাইমটা হচ্ছে কমতেছে। কেন? বিকজ হচ্ছে ওই যে দেখালাম না যে আস্তে আস্তে যত ক্লায়েন্ট বাড়তেছে তত কি হচ্ছে, আমার আপলোড স্পিড বাড়তেছে, আপলোড স্পিড হচ্ছে নর্মাল না। তো আইডিয়াল কেসে যদি আমি ডাউনলোড স্পিড না চিন্তা করি ক্লায়েন্টের, আমার আপলোড স্পিডটা আলটিমেটলি কমে যায়, ডিস্ট্রিবিউশন টাইমটা তাই জন্য কমে যায়।
মানে আপলোড স্পিড বেড়ে যায়, ডিস্ট্রিবিউশন টাইম কমে যায়। মোটামুটি ক্লিয়ার? কিন্তু স্যার ওই যে সবাই তো আর সমান টাইম পাচ্ছে এটা না। আইডিয়াল কেস, সবাই তো সময় সম পাবে ওকে না। ওকে ওকে স্যার, আইডিয়াল কেস। ওকে ইয়া, ইনিশিয়ালি সবারই হচ্ছে খারাপ হবে, বাট আস্তে আস্তে যত বাড়ে সিট পেট যত বাড়ে তত হচ্ছে আপনার ডাউনলোড স্পিড কমে, ডাউনলোড টাইম কমে। স্যার এটা সত্যি স্যার। আচ্ছা, সো দ্যাট ওয়াজ দি হোল জাস্ট বেসিক কনসেপ্ট। এখন আমরা P2P তে যাব। তো পিয়ার টু পিয়ার হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড ও হচ্ছে বিট টোরেন্ট প্রোটোকল ইউজ করে। সো আমরা যে এত ফাইল এক্সচেঞ্জ করি টোরেন্ট দিয়ে, এগুলো সবগুলো হচ্ছে বিট টোরেন্ট ইউজ করে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটোকল। কিউবিট টোরেন্ট হচ্ছে বেসিক্যালি এ নেম ফর দ্য বিট টোরেন্ট থিং। তো আমরা যতগুলো ক্লায়েন্ট ইউজ করি, ইউ টোরেন্ট, বিট টোরেন্ট, কিউবিট টোরেন্ট, তারপর টিক্সাটি, এরকম অনেকগুলো আছে, সবাই আন্ডারলাইন হচ্ছে বিট টোরেন্ট প্রোটোকলটা ইউজ করে। ঠিক আছে, তো এই বিট টোরেন্টের বেসিক কিছু জিনিস আছে। সো আমি হচ্ছে এখন একটা টোরেন্ট কিভাবে কাজ করে সেই জিনিসটা বুঝাবো। তো দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ট্র্যাকার আর একটা হচ্ছে টোরেন্টের গ্রুপটা। তো এখানে হচ্ছে একটা সার্ভার আছে, টোরেন্টের সার্ভার, অ্যান্ড এই সার্ভারটা হচ্ছে ট্র্যাকার। তো রিয়েল লাইফে ইউজুয়ালি আপনার টোরেন্টের ওয়েবসাইটে কোনো সার্ভার থাকে না, পুরোটাই হচ্ছে পিওর ক্লায়েন্ট টু ক্লায়েন্ট আর্কিটেকচার ইউজ করে। তো আমরা মাত্র একটা অপশনাল সার্ভার থাকে, থাকতে পারে, বাট ইউজুয়ালি থাকে না। কিক্যাস টোরেন্টের আছে, দি পাইরেট বের আছে, কিন্তু হচ্ছে আপনার টোরেন্ট বিডি যেমন নাই, ওরা পুরোটাই হচ্ছে ক্লায়েন্ট বেসড। তো এরকম একটা ট্র্যাকার সার্ভার মাস্ট হাউএভার। সো এটা হচ্ছে টোরেন্টের এর জন্য, ফাইলের জন্য। তো গেল, একটা ট্র্যাকার আছে, এই ট্র্যাকার কি আছে আমরা একটু পরে দেখবো। নাও উই হ্যাভ দিস ক্লায়েন্ট যে হচ্ছে একটা টোরেন্ট আপলোড বা ডাউনলোড করবে। ঠিক আছে, তো একটা টোরেন্ট হচ্ছে টোরেন্ট ফাইল, যেটা টোরেন্ট ফাইলের ভিতরে ইনফরমেশন থাকে হচ্ছে ফাইলটার ব্যাপারে, অ্যাকচুয়াল যে ফাইলটা সেই ফাইল ইনফরমেশন থাকে, ফাইলের নেম কি, সাইজ কি, কোন লোকেশন আছে, কোন আইপি থেকে আছে, এইসব। তারপর ও ট্র্যাকার কোথায় কোথায় আছে। তো ট্র্যাকার কি, এই ট্র্যাকারে যখন একটা মুভি আসবে, মানে ও যে আপলোড করলো এই ট্র্যাকারে এটা অ্যাড হয়ে যাবে, যে মুভি টাইটেল অ্যান্ড এটা কতজন আপলোড করতেছে, কতজন ডাউনলোড করতেছে, এটার পিস কতগুলো, এইসব হাবিজাবি, মানে বেসিক্যালি টোরেন্টের যত ইনফরমেশন লাগবে সব এই ট্র্যাকারে থাকে। ঠিক আছে, এই ট্র্যাকারে লিস্ট থাকে, ওই যে আমি যে ডাউনলোড করলাম এর নিচে যে এক গাদা ক্লায়েন্টের লিস্ট চলে আসলো, এই পুরো ইনফরমেশন হচ্ছে ট্র্যাকারে রাখা, যে এই টোরেন্টের গ্রুপে এতগুলা মানুষ আছে, এতগুলা সিড আছে, এতগুলা লিচার আছে, এতগুলা পিয়ার আছে। এইসব টার্মগুলো আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। তো এগুলা হচ্ছে থাকে যখন হচ্ছে আপনি টোরেন্ট বিডির থেকে বা কিকাস টোরেন্ট থেকে টোরেন্ট ফাইলটা নামান, ওই সব ইনফরমেশনটা চলে আসে, যে ওর কতগুলো পিস এক্সেট্রা এক্সেট্রা যা কিছু আছে সব কিছু চলে আসে। দেন ক্লায়েন্টটা যখন একটা বিট টোরেন্টের ক্লায়েন্ট দিয়ে অন করে ডাউনলোডের জন্য, তখন অ্যাকচুয়ালি হচ্ছে ফাইলটা ডাউনলোড শুরু হয়। ঠিক আছে, তো এই হলো terms of this server and client. Now I have explained that there is a seed, there is a peer, and there is a leacher. তো এই তিনটা যাওয়ার আগে এই যে টোরেন্ট ফাইলটা আপলোড করছে, এই টোরেন্ট ফাইল একটা বিগ ফাইল হিসাবে ইউজ করে না, এই টোরেন্টটা হচ্ছে একটা চাঙ্ক হিসাবে সবাইকে দেয়। তো এই বড় একটা ফাইল, এই বড় ফাইলটা হচ্ছে ছোট ছোট ভাগ করে ফেলে, চাঙ্কস বলে এটাকে। ঠিক আছে, এরকম ছোট ছোট ভাগ করে ফেলে। এখন এই চাঙ্কের সাইজ কত হবে ডিপেন্ডস অন দি টোরেন্ট কনফিগারেশন। আপনি যখন আপলোড করছেন, টোরেন্টের যখন ফাইল আপলোড করতে হয় তখন একটা চাঙ্ক বলে দিতে হয়, আদারওয়াইজ হচ্ছে এটা ওয়েবসাইটের নিজের ডিফল্ট বলা থাকে। বাট একদম যদি র কেস চিন্তা করে আপনাকে বলে দিতে হবে যে প্রত্যেকটা চাঙ্ক হচ্ছে 4 MB করে। সো যদি 400 MBর একটা ফাইল আপলোড করেন, তাহলে হচ্ছে এখানে টোটাল 100টা পিস থাকবে বা 100টা চাঙ্ক থাকবে। ঠিক আছে, তো এই চাঙ্কগুলো হচ্ছে থাকে, অ্যান্ড এগুলো হচ্ছে র্যান্ডমলি ডাউনলোড করে। কিভাবে ডাউনলোড করে সেটা আমরা হচ্ছে এখন দেখব। তো যেহেতু একটা পিস ডাউনলোড আছে, সেটা হচ্ছে ফার্স্টে সিড। সিড হচ্ছে যার 100% ডাউনলোড করা হয়ে গেছে, একে বলা হচ্ছে সিডার, সিড অথবা সিডার। আচ্ছা, তো সিডার হচ্ছে যার এই যতগুলো 100টা যদি চাঙ্ক থাকে, 100টা চাঙ্কই ওর কাছে আছে ফুললি ডাউনলোডেড, তাদেরকে সিডার বলি আমরা। তারা খালি এখন শুধু আপলোড করতেছে, তাদের ডাউনলোডিং এ কিছু নাই। তো ওরা যে সিড করতেছে ওটা জাস্ট আপলোডিং এর জন্য। এরপরে পিয়ার আছে যে হচ্ছে ডাউনলোডিং, ওর স্পিড হচ্ছে কমপ্লিশন লেভেল হচ্ছে 0 থেকে 99.9%। ঠিক আছে, এদের সবাইকে হচ্ছে পিয়ার বলে। তার মানে এদের কাছে সব পিস নাই, বাট অ্যাটলিস্ট একটা বা মানে কিছুই নাই, বাট অ্যাট ম্যাক্স
সবগুলোও নাই, মানে অ্যাট ম্যাক্স হচ্ছে ওর কাছে ধরেন 99টা চাঙ্ক আছে, ঠিক আছে? কজ এখানে যদি এখন 100টা চাঙ্ক হয়ে যায় তার মানে কি 100/100, তার মানে সে এখন সিড হয়ে গেছে। যদি 99ও হয় তার মানে কি একটা চাঙ্ক অথবা একটা পিস ওর কাছে মিসিং, তার জন্য হচ্ছে পিয়ার। পিয়ার কেন? ও বোথ আপলোডও করবে ও ডাউনলোডও করবে। নাও এখন কোয়েশ্চেন আসতে পারে যে ও আপলোড ডাউনলোড একসাথে কিভাবে করতেছে। ওর কাছে কিছুটা পিস আছে, যেই পিসগুলো আছে সেই পিসগুলো হচ্ছে অলরেডি ও শেয়ার করার জন্য রেডি। সো ধরেন হচ্ছে প্রথম এই পিস, তারপর এই দুইটা, এগুলো হচ্ছে একটা পিরিয়ড ডাউনলোড হয়ে গেছে, দিজ আর রেডি ফর আপলোড। এখন অন্য কেউ যদি ডাউনলোড করতে চায় এই ক্লায়েন্টটা হচ্ছে এই 4টা পিস প্রোভাইড করতে পারবে, ঠিক আছে? তো গেল। আর লিচের হচ্ছে সেম অ্যাজ সিডার্স, ওদের 100% কমপ্লিটেড বাট ওরা আপলোড করতেছে না। সো সিডার হচ্ছে যে আপলোড করে, কমপ্লিট করার পরে আপলোড করতেছে, তারা হচ্ছে সিডার। আর লিচার হচ্ছে যারা আপলোড করে না, জাস্ট ডাউনলোড করে ধুম করে নাই, ঠিক আছে? তারা হচ্ছে লিচার, মানে তারা এখন অফলাইন। এই তিনটে টার্ম কি বুঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, সো এখন তাহলে এই যে এখানে এতগুলা পিস, 100টা পিস আছে, কোন পিসটা আগে ডাউনলোড করবে কোন পিসটা পরে ডাউনলোড করবে বলতে পারবেন? স্যার যে পিসটা সবার শুরুতে থাকবে। সো তার সিকোয়েন্সিয়ালি যাবে, বাট আমি মাত্রই বললাম যে র্যান্ডমলি ডাউনলোড করে। র্যান্ডমনেসটা কিসের উপর ডিপেন্ড করে? মানে ইটস নট ট্রু র্যান্ডম, একটা লজিক আছে আর কি র্যান্ডম হওয়ার। অলরাইট, সো ধরেন 4টা ক্লায়েন্ট আছে, 1 2 3 4, তো 5টা পিস একটা ফাইল ডাউনলোড করতেছে প্রত্যেকজনেরই হচ্ছে, তাহলে 5টা পিস, একটা ধরেন সবসময় ইকুয়াল, একজনের 5 পিস হলে সবারই 5 পিস, ঠিক আছে? আর আপনি হচ্ছে ক্লায়েন্ট 5, আপনি হচ্ছে 5, আপনি হচ্ছে এই জিনিসটা ডাউনলোড করবেন। সো 1 নাম্বারের কাছে সব পিস আছে, ওর কাছে এই দুইটা আছে, এইটা আছে। আচ্ছা, এবার লজিক্যালি বলেন আপনি কোন পিসটা আগে ডাউনলোড করবেন? আচ্ছা, আরেকভাবে বলি জিনিসটা, এই যে 5টা করে আলাদা করা, এই 5টা হচ্ছে 5টা প্রোডাক্ট, যে 5টা প্রোডাক্টই আপনার কেনার দরকার, ঠিক আছে? আপনি 5টাই কিনবেন, এগুলো হচ্ছে সব স্টোরস। তো 4টা স্টোর আছে, 4টা স্টোরে কোথায় কোন পিস আছে, এটা আইটেম 1 2 3 4 5, আপনার 5টাই কেনা লাগবে, বাট ইউ হ্যাভ টু নাও থিঙ্ক যে কোনটা আপনার আগে কেনা উচিত, ঠিক আছে? সো সবগুলাই ইকুয়াল ইম্পর্টেন্স, সবগুলাই ইকুয়াল প্রায়োরিটি, জাস্ট আপনাকে এখন এইটার উপর ডিপেন্ড করে বলতে হবে যে কোনটা আপনি আগে কিনবেন অ্যাজ এ হিউম্যান বিং, কোনটা আগে কিনবেন। স্যার 4 নাম্বারটা। মানে 4 নাম্বার কি? 4 নাম্বার ক্লায়েন্টের 4 নাম্বার আইটেম? স্যার ওখানে কম আছে তো আগে কম যেটা নোট করে নিব। ওকে, ক্লোজ, মানে এক্সপ্লেনেশন কারেক্ট বাট আইডেন্টিফিকেশন রং। নাহিয়ান? স্যার আমার কাছে তো মনে হচ্ছে এক নাম্বারটা নিলেই হয়ে যায়। আচ্ছা, সো লেটস সি। যেহেতু স্যার 1 2 3 4 সবই আছে, তো একবার নিয়ে নিই। ওকে, লেটস সি। ওয়াই লেট আর কি। ইয়া, সো আইটেম নাম্বার 1 কয়টা অ্যাভেলেবল আছে, কয় জায়গায় অ্যাভেলেবল আছে এই পিসটা? 3টা জায়গায় 1 2 3। 3 জায়গায় আছে। সেকেন্ড আইটেম 2 জায়গায় আছে, থার্ড আর 2 জায়গায় আছে, 4 নাম্বার 2 জায়গায় আছে, 5 নাম্বার 1 জায়গায় আছে, ঠিক আছে? আচ্ছা, সো এখন খেয়াল করে দেখেন এটা 3 জায়গায় আছে, তো আমি যদি ক্লায়েন্ট 1 কে অফ করে দিই আইটেমটা কি পাবেন এখনো? পাবো তো, অ্যাভেলেবল তো আছে, আরো 2 জনের কাছে অ্যাভেলেবল আছে, তাই না? আচ্ছা, তো আপনি এগুলো সব ডাউনলোড করে ফেললেন। এখন 5 নাম্বার আইটেমটা চিন্তা করেন, আমি যদি ক্লায়েন্ট 1 কে অফ করি 5 নাম্বার আইটেম কি আর পাবেন? না পাবো না। বিকজ এর 3 জনে একজনের কাছেও নাই, আর আমি ক্লায়েন্ট 1 কে বাদ দিয়ে দিছি,
রাইট? তার মানে এই যে এতগুলো আইটেম, এটার ভিতরে সবচেয়ে রেয়ার আইটেম কোনটা? অবশ্যই 5 নম্বরটা স্যার। এইটা হচ্ছে সবচেয়ে রেয়ার আইটেম। হ্যাঁ ঠিক আছে, তার মানে কি এই যে ক্লায়েন্ট এটা ফেলার, মানে ফেলার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, একজন যদি অফ যায় তাহলে আপনি এটা পাবেন না। তার মানে যেটা এটা হচ্ছে সবচেয়ে বেশি রেয়ার, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন। যে এটার কাউন্ট সবচেয়ে কম, তার মানে এটাকে আমার সবার আগে নিতে হবে। স্যার। ঠিক আছে, এরপরে লিস্ট অ্যাভেলেবল কে আছে? 2 3 4, তাই না? বিকজ ওরা দুজন, তাহলে একজন ফেল করলে ঠিক আছে আরো একজন আছে। তো বাট তাও তো মানে লিস্ট অ্যাভেলেবল, তাই জন্য 2 3 4 হচ্ছে এরপরে ওদের প্রায়োরিটি, অ্যান্ড 3 হচ্ছে মোস্ট অ্যাভেলেবল, তাই জন্য সবার আমরা কি লাস্টে করবে। একসাথে সব নিতে পারবো? মানে ধরা যায় যদি হ্যাঁ হ্যাঁ, পিস তো সাইমালটেনিয়াসলি ডাউনলোড করে, 4 5টা পিস করে একসাথে ডাউনলোড করে। ওকে ওকে আপনি কিউতে মানে বাফার সাইজ দিয়ে দেওয়া যায় টোরেন্ট ক্লায়েন্টে। আপনি যদি বলেন যে 5টা করে পিস ডাউনলোড করবে, তাহলে ও 5টা কানেকশন তৈরি করবে 5টা পিস সাইমালটেনিয়াসলি ডাউনলোড করার জন্য। ঠিক আছে, বাট কাহিনী হচ্ছে একটা পিস যত রেয়ার তত আগে ডাউনলোড করবে। তো এরকম কোয়েশ্চেন আসে যে কোন পিসটা সবার আগে ডাউনলোড করবে, কোন পিসটা সবার পরে ডাউনলোড করবে, এরকম কোয়েশ্চেন আসে। তো এরকম একটা ছবি দেওয়া থাকে বা কোন একভাবে বোঝানো থাকবে যে কোন আইটেমটা কয়েক জায়গায় আছে, অ্যান্ড ওইভাবে থেকে বের করতে হবে। আচ্ছা স্যার, এখন কি এটা কি আমরা চাইলে পাবো না এটা অটোমেটিক্যালি হয়ে আসে যে যেটা সবচেয়ে রেয়ার সেটা অটোমেটিক্যালি এটা আগে অটোমেটিক ডাউন হয়ে হয়ে যায়, আসে? ওকে ওকে বিটরেন্টের প্রোটোকলই হচ্ছে এটা। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তো এরপর আর কি আছে? ফাইল ডিস্ট্রিবিউশন, চার্ন। আচ্ছা, আর একটা জিনিস বাকি, বাকি জিনিসটা পড়াচ্ছি না আজকে, এখানে অনেক কিছু পড়ানো হয়ে গেছে। এনিওয়ে, সো লাস্টলি আপনি ওই যে টোরেন্টে খেয়াল করে দেখছেন যে আই গো ব্যাক টু দি টোরেন্ট ক্লায়েন্ট, এখানে আমি আবার প্লে দিই। ফার্স্ট জিনিস যেটা দেখবেন, সরি এটা একটু ছোট, এইটুকু কি পড়তে পারতেছেন কেউ? স্যার একটু জুম করলে ভালো হয়। Let's see if I can zoom it. জুম যদি করতে না পারেন তাও স্যার অ্যাটলিস্ট ডাউনলোড আপ স্পিডটা বললে অ্যাটলিস্ট বুঝতে পারবো স্যার। এবার জুম হয়েছে? ইয়েস স্যার, জুম হয়েছে। হয়েছে কিন্তু স্যার আপনার ডাউনলোড আপলোড স্পিডটা দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে স্যার। ইয়া, এবার ঠিক আছে না? আচ্ছা, এখন দেখেন এই যে এই দুইটা 48 ব্র্যাকেটে 341 আর পরেরটা 22। তো প্রথমটা হচ্ছে সিটস। তো আমার সিট 341 জন আছে, এই পার্টিকুলার টোরেন্টটা 341 জন সিটের আছে, বাট কানেক্টেড মাত্র 48 জনের সাথে। তার মানে 48 জন হচ্ছে এখন কারেন্টলি অনলাইন, বাকিরা অফলাইন। তো তাদেরকে আমরা লিচারও বলতে পারি বা জাস্ট মানে নাই আর কি। আর পির হচ্ছে 2 জন, মানে এখন কারেন্টলি 2 জন ডাউনলোড করতেছে, তাদের ভিতরে একজন হচ্ছে, 2জন হচ্ছে কানেক্টেড। পির তো মানে ম্যাক্সিমাম টাইম দেখবেন যে সবাই থাকে কতটা ডাউনলোড করতেছে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো এখন 341 জনের ভিতরে 48 জনকে চুজ করছে, 48 জনের সাথে কানেক্টেড, অল গুড। বাট ও কিন্তু 48 জনের কাছ থেকে ডাউনলোড করতেছে নাকি এটা আপনি শিওরলি বলতে পারবেন না। ঠিক আছে, তো এখানে যেটা হয় সেটা হচ্ছে ও দেখে যে টপ কতজন স্পিড আমাকে হাই স্পিড দিচ্ছে। ফর এক্সাম্পল দেখেন এখানে হাই স্পিডে শুরু হয়েছে, আস্তে আস্তে কমতে কমতে এগুলা শেষ। এখন বাকিরা ওরা কিন্তু লিস্টে আছে, এরা কিন্তু এখন অনলাইন। ঠিক আছে, এরা অনলাইন কিন্তু এরা আমাকে কোনো স্পিড দিচ্ছে না। কেন স্পিড দিচ্ছে না? বিকজ ওরা হচ্ছে ওদের থেকে বেটার আমি ক্লায়েন্ট পেয়ে গেছি যারা আমাকে বেটার স্পিড দিচ্ছে। সো একজন যদি আমাকে 5 Mbps দেয় আর একজন 10 Mbps দেয়, আমি কাকে চুজ করবো? অবভিয়াসলি যে আমাকে 10 Mbps দিচ্ছে তাকে, রাইট? জি স্যার। সো এইরকম একদম বেসিক টোরেন্টে হচ্ছে ওরা 4জনকে চুজ করে, একটা ক্লায়েন্ট ও হচ্ছে 4জনের থেকে আপলোড নেবে। যদি 100 জনও থাকে ট্র্যাকারে বেসিক বিগ টোরেন্টে, আমি এখন বেসিকের কথা বলতেছি, যদি 100 জনও থাকে ও করবে কি 4জনের থেকে নিবে। এই 4জন কিভাবে সিলেক্ট করবে? যারা হচ্ছে ওকে বেস্ট আপলোড স্পিড দিচ্ছে। এটা কিভাবে দেখে? সো ফার্স্টই ও র্যান্ডমলি 4জনকে নিয়ে নেয়। ঠিক আছে, র্যান্ডমলি 4জনকে নিয়ে নিবে, 4টা ক্লায়েন্ট ওকে হচ্ছে আপলোড দিচ্ছে। এখন এই যে 4জন ছাড়া বাকি যে 96 জন আছে আপনার বিগ টোরেন্টের টার্মসে, এরা হচ্ছে চোকড। কজ ওদের কাছ থেকে আপলোড মানে ওরা আপলোড করতে চাইতেছে বাট ওদেরকে আপলোড করতে দিচ্ছে না, ওদেরকে চোখ করে রাখছে। ঠিক আছে, এরকম। তো এটা হলো 96 জনকে চোখ করে রাখছে। এখন এই 4জন আপলোড করতেছে, অলবোর্ড এই 4জনের কাছ থেকে স্পিড নিচ্ছে। এখন ওর হঠাৎ করে মনে হলো দেখি তো আর বেটার কেউ আছে নাকি। তো ও কি করবে? এই যে চোকড যে পার্সনগুলো আছে এদের কাছ থেকে একজনকে ও র্যান্ডমলি সিলেক্ট করবে। এটাকে বলা হয় অপটিমিস্টিক্যালি
আনচোকড চোখ ছিল, ওখানে র্যান্ডমলি একজনকে নিল, নিয়ে হচ্ছে ওকে আপলোড করে দিল। ঠিক আছে, তুমি আসো র্যান্ডমলি, আসো এখন আমাকে আপলোড স্পিড দাও। যদি এখন 5 জন আছে, সাইমালটেনিয়াসলি 5 জন, যদি এর স্পিড এই বাকি 4 জনের থেকে বেটার হয়, তাহলে কি করবে, একে রেখে দিবে অ্যান্ড যে খারাপ তাকে বাদ দিয়ে দিবে। বুঝা গেছে? অ্যান্ড দেন যাকে বাদ দিল সে এখন চোখটা চলে গেল, অ্যান্ড এখান থেকে একজন অপটিমিস্টিক্যাল আনচোক হয়ে এখন ওকে আপলোড স্পিড দেওয়া শুরু করে দিল। কিছু কি বুঝলেন? স্যার আপনি এখন যেই টোরেন্টটা সিট করছেন কি, তো এটা আপলোড সেখানে দেখা হচ্ছে। যাচ্ছে যে হ্যাঁ আপলোড হচ্ছে, তো অবশ্যই সিট করছেন, নাহলে তো আপলোড হতো না। জি। তো তো স্যার দেখাচ্ছিল যে 341 এর মধ্যে 48 জন হচ্ছে সিটার অ্যাক্টিভ আছে। হুম। তো এই 48টার সাথে কানেক্ট হলো, তাহলে বাকিদের মানে এটা কেন, মানে 341 জনের মধ্যে কেন 48 জনই মানে কানেক্ট হলো, মানে এর চেয়ে তো কম হতে হতো ফার্স্ট বা এর হচ্ছে থেকে একটু। র্যান্ডম, মানে এখন ওদের কাছ থেকে আমি স্পিড নিতে পারতেছি, তাই যতক্ষণ আমি স্পিড নিতে পারবো, ঠিক আছে। যেমন দেখেন ও কিন্তু 600-র বেশি দিতেছে না আমাকে, 600 800 এর থেকে বেশি দিতেছে না, বাট আমার ডাউন স্পিড কত, আপ টু 10 Mbps পর্যন্ত সাপোর্ট করতেছে। যখন দেখতেছি আমি স্যাটিসফাইড না, মাত্র 800 দিতেছে, আমি আরেকজনকে নিলাম, এরকম করে নিচ্ছে কতক্ষণ নিচ্ছে, যতক্ষণ না আমার টোটাল ডাউন স্পিড স্যাটিসফাইড হচ্ছে, এতক্ষণ নিচ্ছে। কিন্তু কিন্তু স্যার এখানে তো আপনার কোনো হাত নেই যে আপনি কার সাথে কানেক্ট হতে পারবেন না না, পারবেন না, এটা তো তো বিট টরেন্ট করতেছে, এটা তো আমার কোনো হাত নাই, পুরা কাজটা বিট হ্যাঁ। টরেন্ট করতেছে। তাহলে স্যার মানে মানে কি করে হলো হলো মানে হচ্ছে যে কি করে আপনি বুঝতে, মানে আপনি ধরে যায় আপনার স্যার, মানে ইচ্ছা হচ্ছে আচ্ছা যে আপনি স্যার ফর এক্সাম্পল 15 করে ধরা যায় আপনি আপলোড করবেন, কিন্তু এখন ধরা যায় আপনি 15 পাবেন না, তো আপনি স্যার স্যাটিসফাইড হচ্ছেন না, তাই না? না, তারপর অ্যাভেলেবল তো নাই, মানে আমাদের কাছে যতক্ষণ রিসোর্স অ্যাভেলেবল আছে ততক্ষণ আমি চুজ করতে পারবোই, অ্যাভেলেবল না থাকলে তো কিছু করার নেই। আমি যদি এখানে ছোট্ট একটা টোরেন্ট দেখি, এই যে এইটা, আর একটা অ্যাসাসিনস ক্রিড ভালহালা, এখানে দেখেন মাত্র একজন হচ্ছে সিডার, রাইট? হুম। তো এখানে কি আমি চুজিং এর কোনো ফ্যাসিলিটিস আছে, মানে কি একজন যা দিবে তাই আমার? একজন যে আছে তাই, তার মধ্যে উনি তো স্যার মানে অ্যাক্টিভও না, তার ইয়া, স্যার পাবেন সো না। এখানে কেউই চোখ নেই, তার মানে কি আমাকে চুজ করার কোনো ব্যাপার নেই, বাট এখানে আমার চুজ করার ব্যাপার আছে। 341 জন আছে, 341 জনের ভিতরে আমি এখন বেস্ট 44 জনকে নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এইটা এখন হইতেছে না, বাট এই যে দেখেন এই মানুষটা আমাকে কিন্তু 96 MB দিছে, ঠিক আছে। এখানে ছোট্ট করে একটা নাম্বার লেখা আছে যেটা হচ্ছে 96 MB আমাকে দিছে, বাট এখন আর কোনো আমাকে স্পিড দিচ্ছে না, সব জিরো। কেন? বিকজ আমি ওর থেকে বেটার কাউকে পেয়ে গেছি। হুম। এবার কি তো এখানে মোটামুটি আপনার কোনো বুঝছেন? হাত নাই, এটাতে আমার এখানে কোনো আপনার হাত হাত নেই। নেই, মানে টোটাল র্যান্ডম আর কি। ইয়াস। সো এখানেও যে আমি বলতেছি যে আপনি চুজ করবেন, মানে হচ্ছে বিট টরেন্টটা চুজ করবেন, নট আপনি লিটারেলি। আচ্ছা আচ্ছা ওকে। একটু স্যার, আগে 8 ছিল, সেখান থেকে আবার 44 হলো কেমন, হুট করে কমে গেল আবার? ওইটা তো কমবে বাড়বেই, মানে আমার স্পিডের উপর ডিপেন্ড করতেছে আমাকে ওকে কিভাবে স্যাটিসফাই করতেছে। হুমায়রা বলেন। ওকে। একটা ফাইল ডাউনলোড করার পরে ওটা সিডিং করতে থাকে না অটোমেটিক, হ্যাঁ, আনলেস আপনি বন্ধ করে দেন বা কিছু। হ্যাঁ, আপলোড হতেই থাকবে। তো তখন কি স্যার বিটটরেন্ট ওটা কাউন্ট করবে না, বা আপনাকে আপনাকে চোখ সিডের করলে? হিসাবে করবে, আপনাকে সিডের, এই যে যেমন হচ্ছে আমি এই 3টে জিনিস সিড করতেছি, রাইট? অন্যরা যারা ডাউন করতেছে তারা এখন আমাকে সিডের হিসাবে দেখতেছে। হুম, বুঝতে পারছেন? হুম। সো এই 3টা সিট হচ্ছে, যে এই সবগুলো সিট হচ্ছে অ্যাপারেন্টলি। তো এই সবগুলো এখন কেউ আপলোড নিচ্ছে না, বাট যদি কেউ নিয়ে থাকতো, ইয়া, যদি কেউ নিয়ে থাকতো তাহলে এখানে একটা আপলোড স্পিড চলে আসতো। এখন এগুলো আমি সিডিং, মানে আমি হচ্ছে ওদের ট্র্যাকার সার্ভারে একটা সিডার হিসাবে বসে আছি। যদি আমি সিড না করতাম তাহলে আমাকে একটা লিচের হিসাবে মার্ক করে রাখতো। ওই যে একজনকে যে সিডের দেখাচ্ছে আপনার ডাউনলোডেড ফাইলটায়, ওখানে কি আপনি থাকবেন নাকি থাকবেন না, এটা কি মানে আপনিও তো সিডিং করছেন তো আমি সিড একজনকে? করতেছি, রাইট? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন অন্যজন যে আমাকে নিবে নাকি না সেটা ওর ব্যাপার। আমি যদি ওকে আপলোড স্পিড প্রোভাইড করতে পারি তাহলে আমাকে চুজ করবে, না হলে না। ইউজুয়ালি আপলোড হতে থাকে, এখন একটু ব্যাড কেস হয়ে গেছে, যদি আমি চোখে পড়ে তাহলে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব না যে এইভাবে আপলোড হচ্ছে। আর কোনো কোয়েশ্চেন? অলরাইট, যদি কোয়েশ্চেন না থাকে
তাহলে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই P2P এক্সাম্পলটা শেষ করা, সিম্পল একটা এই এক্সাম্পলটা বুঝে আপনারা হচ্ছে কেমন কি হচ্ছে না দেখবেন। আর সিরিয়ানটা আমি আজকে আর বোঝাচ্ছি না, বিকজ অলরেডি টু মাচ ইনফরমেশন, এটা আমি নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। I'll pause the recording. সো লাস্ট ক্লাসে হচ্ছে P2P পর্যন্ত পড়ছিলাম, অ্যান্ড আজকে হচ্ছে সিডিএনটা পড়বো আর ট্রান্সপোর্ট লেয়ারের স্টার্টিং মানে ইন্ট্রোডাকশনটা দিয়ে বলবো। ট্রান্সপোর্ট লেয়ার অনেকটাই অলরেডি আমি বলছি ওই যে লেয়ার্সের চ্যাপ্টারে। সো আজকের ইন্ট্রোডাকশনটা কাইন্ড অফ ওভারল্যাপিং উইথ দ্যাট, তো ওইটা অত বেশি সময় লাগবে না। ঠিক আছে, সো স্টার্টিং উইথ CDN, content distribution networks. So this is basically is concerned with the large file sharing with everyone. তো এখানে যেমন কয়েকটা নাম আছে লাইক ইউটিউব, হুলু, আকামাই, নেটফ্লিক্স, তারপর দিস চাইনিজ ব্র্যান্ড। তো এটা কেন দরকার? সো ব্রিঙ্গিং আ ওয়েব পেজ ইজ ভেরি মানে ইনএক্সপেন্সিভ, বিকজ আমি হচ্ছে ওয়েব পেজটা যেটা নিয়ে আসতেছি সেটা খুবই ছোট অ্যান্ড মানে আনতে অত বেশি সময় লাগে না কম্পেয়ার টু আদার্স। বাট আমি যদি একটা ভিডিও আনি, ভিডিওটা হচ্ছে অনেক লার্জ, তো ফাইল ট্রান্সলেশন টাইম তো দেখছিনি, ওটা তো লার্জ হবেই। তো যখন দূরে থাকবে তখন তো মাঝখানে কানেকশন স্পিড অনেকগুলো, রাইট? এখন যতগুলাই কানেকশন থাকুক না কেন তার ভিতরে সবচেয়ে স্লোয়েস্ট যে সেই স্পিড আপনি পাবেন। তো অনেক আগে ইউটিউবে যখন আপনি বাফার মানে স্ট্রিম করছেন তখন ম্যাক্সিমাম টাইম বাফার হতোই, ইভেন 720p-তে বাফার হতো, মাঝে মধ্যে 480p-তে বাফার হতো। কেন? বিকজ তখন হচ্ছে এরকম দূরের একটা সার্ভার থেকে ইউটিউবটা কাছে নিয়ে আসতেছে, এরকম অবস্থা। তো ইটস এক্সপেন্সিভ। আবার যখন অনেকজন বেড়ে যাবে তখন তো ভলিউমটা আরও বেড়ে যাবে, বিকজ এক একটা ভিডিও আপ টু 1-2 GB হয়ে যেতে পারে, মানে এভারেজ ধরেন 1-2 মিনিটের একটা ভিডিও, রাইট? যদি 2K 4K এরকম রেজলিউশনের ভিডিওস নিয়ে আসে, অ্যান্ড হিউজ নাম্বার অফ পিপল এটাই করতেছে। লাইক ফেসবুকের ইউজারই তো এক কথা, রাইট? ওখানে প্রত্যেকের সবাই ভিডিও দেখতেছে, আপলোড করতেছে, ডাউনলোড করতেছে অ্যান্ড হোয়াট নট। তো এটার জন্য হচ্ছে এই ভিডিওগুলো এফিসিয়েন্টলি যাতে সবাইকে ডিস্ট্রিবিউট করা যায় উইদাউট ল্যাগ, উইদাউট বাফার, এই সিডিএন এর পুরো সিস্টেমটা তৈরি হয়েছে। ঠিক আছে, সো ও বেসিক্যালি কী করে সিডিএন সিস্টেমটা আপনার কয়েকটা কাজ করে। ফার্স্ট হচ্ছে এই সেন্ট্রাল একটা সার্ভার আছে, এই সেন্ট্রাল সার্ভারের অনেকগুলো কপি আছে অনেক জায়গায়। কপি বলতে কি মানে প্রক্সি সার্ভারের মতো, বাট এখানে ওরা ডেলিভারেটলি কিছু ভিডিও আগে থেকেই পুশ করে রাখে। এটার দুটা মেথড আছে, আমরা পরে করবো। বাট ইয়া, একটা ফাংশন হচ্ছে কাছে, লাইক এটা ধরেন এশিয়ার কোনো একটা জায়গায় বসায় রাখছে, এটা হচ্ছে ইউরোপের কোনো একটা জায়গায়, এটা রাশিয়াতে, মানে এশিয়ার থেকে আবার এখানে ছোট ছোট করে ভাগ করে একটা বিডিতে, একটা ইন্ডিয়াতে, একটা সিঙ্গাপুর, এইরকম করে সবগুলা ডিস্ট্রিবিউট করা। সো যখনই কোনো একটা ভিডিও প্লে হয়, রাইট, মানে রিকোয়েস্ট করা হয়, ধরেন বাংলাদেশে একটা কিছু রিকোয়েস্ট করছে, তখন হচ্ছে কি হবে, তখন এই ভিডিওটা এখান থেকে ফার্স্ট টাইম যদি রিকোয়েস্ট করা হয় এখান থেকে এখানে নিয়ে যাবে, যে ওখানে রেখে দিবে। ঠিক আছে, সে 120টার ভিতরে লেটেস্ট 100 যেই ভিডিওটা রিকোয়েস্ট করা হয়েছে সেই 100 ভিডিওটা এখানে আসছে। যদি আরেকটা আসে তখন নিউয়েস্ট আসবে, ওল্ডেস্টটা বাদ চলে যাবে। ঠিক আছে, তো এরকম করে যেটা হয় আপনার বাফার টাইম কমে যায়, বিকজ ল্যানে হচ্ছে স্পিড অনেক বেশি দেওয়া যায়। আপনি যেমন হচ্ছে ইউটিউবে আপ টু 80-100 MB পেতে পারেন, রাইট? আপ টু, তো আরও বেশি পাওয়া যায়, বাট টিপিক্যালি হচ্ছে আপ টু 80-100 Mbps। এই জিনিসটা কেন পান? কজ হচ্ছে ওই ইউটিউবটা আপনার একটা কাছের সার্ভার থেকে নিয়ে আসতেছে, দূর থেকে না। যদি আপনি এখন হঠাৎ করে একটা রাশিয়ান ভিডিও দেখেন তাহলে মোর অফেন দ্যান নট দেখবেন যে ওটা বাফার হচ্ছে, ওইটাতে আপনি নর্মাল স্পিড পাচ্ছেন। কেন? বিকজ আপনি রাশিয়ান একটা ভিডিও চাইছেন যেটা হচ্ছে এই দিকে পুশ করা, এটা তো আপনার দেখার কথা না। ঠিক আছে, সো অফকোর্স দে ইউজ মেশিন লার্নিং স্টাফ টু আইডেন্টিফাই যে কোন ভিডিও কোথায় হিট রেট বেশি আসতে পারে। তো ওরা কি করে, যখন একটা আনএক্সপেক্টেড ভিডিও পেয়ে যায় তখন করবে, তখন হচ্ছে ম্যানুয়ালি ওই জিনিসটা যে রিকোয়েস্ট করছেন আসবে ফার্স্টে, বাট যখন আসছে তখন এখানে আপনার স্টোর করে ফেলছে যে আরেকজন দেখতেই পারে। তো এরকম করে যখন হচ্ছে ধরেন ফুটবল লাইভ হচ্ছে বা ফর্মুলা 1-এর ইভেন্ট চলতেছে বা কোনো একটা ইভেন্ট চলতেছে, পার্টিকুলার ইভেন্ট, তখন করবে কি, যেটা পুরো ওয়ার্ল্ডই দেখে, ওই ভিডিওগুলো আগে থেকে সব জায়গায় পুশ করে দিবে। ইভেন লাইভটাও যেটা করবে ওরা এমনভাবে সেট আপ করবে যখন লাইভ ফিডগুলো ডিরেক্টলি হচ্ছে ওই লোকাল সার্ভারে চলে যেতে পারে এফিসিয়েন্টলি। তো কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের এই ফার্স্ট একটা ফাংশন।
সেকেন্ড ফাংশন হচ্ছে এই জিনিসগুলো এফিশিয়েন্টলি করা। সো ওদের ভিডিও এনকোড করে সাইজ কমানো এটসেট্রা। সো ইউটিউবে আপলোড করলে ইফ ইউ গাইজ ফলো MKBHD, ওর একটা ভিডিও আছে যে ও প্রায় কমপ্লেন করে যে মিডিয়াতে আপলোড করলে আর বোঝা যায় না যে কোয়ালিটিটা কত হাই। ও এটা ভেরি অফেন কমেন্ট করে। তো দিস ইজ বিকজ হচ্ছে ইউটিউব, তারপর নেটফ্লিক্স, যা যা অনলাইনে আছে, ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ, ফাইবার যা আছে সবাই হচ্ছে এই কন্টেন্টগুলো এনক্রিপ্ট করে ছোট করে ফেলে, কম্প্রেস করে তারপর আপনাকে পাঠায় যাতে আপনি তাড়াতাড়ি পান। নাহলে একটা র ফাইল যদি আপলোড হতো, ওই র ফাইল যদি আপনি নিতে যেতেন তাহলে অনেক বেশি সময় লেগে যেত। So coming with the shortening the video file size, তো এখানে ফার্স্টে হচ্ছে দুইটা মেথড আছে। প্রথমটা হচ্ছে স্পেশাল, মানে উইদিন একটা ইমেজ, আর এটা হচ্ছে টেম্পোরাল, উইদিন টু ডিফারেন্ট ইমেজেস। তো ফার্স্টে স্পেশালটা দেখি। স্পেশালে হচ্ছে যেটা হয় সেম ইমেজের কাজ করে। সো উই হ্যাভ দিস ইমেজ, রাইট? এখন এই ইমেজে অনেকগুলোই তো মানে সেম কালার। আমি একটা নিয়ে আসি। এই ইমেজটার কথা চিন্তা করেন। এই ইমেজে এখানে এগুলো সব সেম কালার, রাইট? ব্ল্যাক, অলমোস্ট ব্ল্যাক বা নিয়ার ব্ল্যাক। ওদের একটা থ্রেশহোল্ড আছে, যে এতটুকুর ভিতরে হলে আমি এটাকে সেম কালার হিসেবে নিব, ঠিক আছে? সো ধরেন ব্ল্যাক হচ্ছে 0, ওদের আছে যে +-0.1 পর্যন্ত সবগুলোকে আমি ব্ল্যাক ধরবো, এরকম থ্রেশহোল্ড আছে। তার কারণে কি হয়, একদম ব্ল্যাকের কাছাকাছি বা ব্ল্যাক না, ওই যে এই রেঞ্জের ভিতরে পড়ে গেছে তাদেরকেও ব্ল্যাক হিসেবে ধরে ওদেরকে ব্ল্যাক হিসেবেই মার্ক করে ফেলবে, ঠিক আছে? সো এখানে খেয়াল করে দেখেন এই জায়গাটায় যেই কালারটা একদম এই পর্যন্ত সেই একই কালার। এখন একদম র কেসে কি হবে, প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু পাঠাবে, ঠিক আছে? এখন স্পেশাল বা স্পাশিয়াল যেটা করে সেটাতে যেটা হবে, ওরা এই একটা ডট পাঠাবে, দেন ওকে বলবে যে এতগুলা পিক্সেলের সেম কালার। সো 100টার জায়গায় ও এখন খালি একটা পিক্সেল ভ্যালু পাঠাইছে, আর আরেকটা মেটা ইনফরমেশন পাঠাইছে যে কোন কোন পিক্সেল নাম্বারে এই কালারটা বসবে। তাহলে কি হয়ে গেল, 100টা বদলে আমি এখন একটা ডট পাঠাচ্ছি, সাথে কিছু মেটা ইনফরমেশন। তো ট্রেড অফটা কি হয়, এই পুরো লার্জ ইমেজের জন্য ওরা হচ্ছে যে ভিডিওটাকে কম্প্রেস করে, একদম এই ফ্রেমটাকে কম্প্রেস করে একদম কম ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছে। এইটা কি বুঝছেন? অলরাইট, অ্যাজিউমিং বুঝছেন। সো ওই একটা ব্ল্যাক গেল, এখানে একটু ডার্কার গ্রিন আছে, এখানে একটু লাইট গ্রিন আছে, এটা আর একটা কালার, এই ডালের একটা কালার, রাইট? এরকম করে খালি নতুন নতুন যতগুলো টাইপের কালার আছে সবগুলা হচ্ছে জাস্ট এভাবে নোট ডাউন করবে, অ্যান্ড ওগুলো কোথায় বসবে সেটাই করতেছে। আগের কি আছে পরে কি আছে সেটা কোনো ঠিক নেই, জাস্ট এই একটা ইন্ডিভিজুয়াল ফ্রেমের কালারিংটা এভাবে হয়। সো যখনই ফেসবুকে আপলোড করবেন তখন দেখবেন যে আপনার ছবিটা আগের মতো ক্রিস্প নাই, কেমন যেন একটা সফট ভাব চলে আসছে, জুম করলে ফেটে যায়। বিকজ ও হচ্ছে দুইটা কাজ করছে, একটা হচ্ছে রেজলিউশন তো কমাই দিছেই, আর একটা হচ্ছে ওই ইনফরমেশনগুলোও আপনার আস্তে আস্তে বাদ পড়ে গেছে, ঠিক আছে? সো অফকোর্স এটা ডিফারেন্ট তো হবে, বিকজ এখানে থ্রেশহোল্ড 0.1 দিয়ে এগুলো সব 0 করে দিচ্ছে। সেকেন্ড টাইম আপনি ওটাকে আবার এনকোড করেন, এই যে 0.1-এর 0.1গুলো তখন, সো তখন কি হবে 0.1 এটার সাথে +-0.1, আলটিমেটলি কি হলো 0.2 থ্রেশহোল্ড হয়ে গেল। এরকম বারবার আপলোড করতে করতে যদি করতে থাকেন তাহলে হচ্ছে দেখবেন যে ইমেজটা আস্তে আস্তে আরো ফ্ল্যাট অ্যান্ড কেমন যেন ডিসকালার্ড হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, এখানে কি পিক্সেল গুলো একসাথে হয়ে যাচ্ছে? মানে আমি যদি বলি ব্ল্যাক আর গ্রিন, হ্যাঁ, জি। দুইটা পিক্সেল পাশাপাশি আছে। হুম। এখন যখন আমি এটা পাঠাচ্ছি, মানে আমার ডেটাটা পাঠাচ্ছি অন্য জায়গায়, তখন কি এই গ্রিন আর ব্ল্যাকটা কি মিক্স হয়ে যাওয়ার এরকম পসিবিলিটির জন্য এমন হচ্ছে? ইয়াস। সো যেটা হয় ফার্স্ট হচ্ছে আপনার ধরেন এই একটা ইমেজ আছে 16টা পিক্সেলের, ঠিক আছে? এই 16টা পিক্সেল আছে,
তো একদম র ফরম্যাটে কি করবেন, এই 16টা পিক্সেল আপনি পাঠাবেন, 16টার ইন্ডিভিজুয়াল ভ্যালুজ সব পাঠাবেন। বাট এখন যেটা হবে সেটা হচ্ছে এই 16টা পিক্সেল না হয়ে ও করবে কি, এই 4টা ধরেন গ্রুপ করে ফেলছে, তারপর এইদিকে এই 4টা গ্রুপড, ঠিক আছে, তারপর এই 4টা গ্রুপড, এই 4টা গ্রুপড, ঠিক আছে। তো এই 4টা করে যখন গ্রুপ করে ফেলো তখন কি এখানে যে পিক্সেলগুলো থাকবে না কেন, এখন কি করবে, এই 4টার ভিতরে ওয়েট দেখবে, কার ওয়েট বেশি, কোন কালারের ওয়েট বেশি। এটা মানে হচ্ছে এই 4টার ভিতরে কয়টা কালার আছে। সো এখানে ধরেন ব্ল্যাক, এই 3টা জায়গায় ব্ল্যাক আছে, এক জায়গায় গ্রিন, তাহলে ও ব্ল্যাকটা চুজ করবে। যদি 3 জায়গায় হচ্ছে গ্রিন থাকে, এক জায়গায় ব্ল্যাক থাকে, তাহলে গ্রিনটা চুজ করবে। এই জন্য যখন আপনি ছবিটা জুম করবেন ফেসবুক আপলোড করে, দেখবেন যে এজগুলা কেমন জানি ঝাপসা মতো হয়ে গেছে। মানে আগের যেমন আপনার ফোনে যেমন ক্লিয়ার লাইন দেখতে পারতেছিলেন, ফেসবুক জুম করলে ওই ক্লিয়ার লাইনটা দেখতে পারবেন না, ঠিক আছে। বুঝতে পারছি। এটা ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে, যদি এইটার ব্ল্যাক হয় অ্যান্ড পাশে 3টাই ব্ল্যাক হয়, ও করবে কি, শুধু এই একটা ব্ল্যাক ইনফরমেশন পাঠাবে অ্যান্ড বলে দিবে, এগুলোর নাম্বার আছে প্রত্যেকটারই, ওদের এনকোডিং একটা সিস্টেম আছে যেটা 1 2 3 4 5 6 এইভাবে কিছু একটা। এই ব্ল্যাকটা পাঠায় বলে দিবে যে এই সেম কালার 2 3 4-এ কপি করো। তো কপি করলে ইটস নট অ্যান ইস্যু, বিকজ ও তো ব্ল্যাকই রিপ্লেস করতেছে। ইস্যুটা আসে হচ্ছে যখন ও থ্রেশহোল্ড অ্যাপ্লাই করে, যে এইরকম 0 অ্যান্ড ওটার আশেপাশে উইদিন 0.2 যতগুলো পিক্সেল আছে সবগুলাকে ব্ল্যাক করো, ঠিক আছে। তো এই জন্য আমি একটু পরে এই এক্সাম্পলটা দেখবেন। তো এটার জন্য যেটা যেহেতু হচ্ছে আস্তে আস্তে সবগুলোকে করে ফেলে, সো ফার্স্ট আইটারেশনে 0.2, আপনি সেকেন্ড আইটারেশন দেখেন, এই 0টা কিন্তু অলরেডি 0.2-কে এনক্যাপসুলেট করছে। তার মানে কি সেকেন্ড টাইম অ্যাকচুয়ালি কি হইতেছে, ও বলতেছে এটা 0.2, বাট এটা অলরেডি এনকোডেড, তাই জন্য আলটিমেটলি এটা কি হলো, এটা অ্যাকচুয়ালি মিনস 0.2 প্লাস মাইনাস 0.2, তার মানে এটা ম্যাক্সিমাম ভ্যালু এখন 0.4 হয়ে গেছে। আবার করলে এটা 0.6 হয়ে যাবে, ঠিক আছে। এরকম করতে করতে কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, তার মানে কি অন্য কালারও ও ওর ভিতরে নিয়ে নিচ্ছে। আমি যতবার এনকোড করতেছি ততবার অন্য কালার আসতেছে। এটা কি জি বুঝছেন? স্যার। আচ্ছা, সো দিস ইজ দ্য উইদিন ইমেজ স্পেশাল চেঞ্জ আর কি। তো এখন এরপরে আসবে হচ্ছে, সরি, টেম্পোরাল, ফ্রম ওয়ান ইমেজ টু নেক্সট, ঠিক আছে। তো ফ্রম ওয়ান ইমেজ টু নেক্সটের যেটা পার্থক্য সেটা হচ্ছে, এখন দুইটা ইমেজের ভিতরে দেখবে যে কোন কোন পিক্সেলের ভ্যালু চেঞ্জ হয়েছে, কোন কোন পিক্সেলের ভ্যালু সেম আছে। যাদের পিক্সেল ভ্যালু সেম তাদেরকে আর পাঠাবে না, যাদের পিক্সেল ভ্যালু ডিফারেন্ট তাদেরকে হচ্ছে পাঠাবে। সো একটা ইমেজে যদি ধরেন এখানে একটা সার্কেল আছে অ্যান্ড বাকি পুরোটা ব্ল্যাক, সো এই পুরোটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মাঝখানে একটা সার্কেল আছে, এটা হচ্ছে ফার্স্ট ইমেজ। সেকেন্ড ইমেজে যেটা হয়েছে, এই সার্কেলটা জাস্ট একটু ছোট হয়ে গেছে, আগে হচ্ছে এই ধরনের ছিল, এখন এটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কি হলো, এইটুকুর কালার এখনো সেম, এইটুকু এখনো সেম, এটুকু ব্ল্যাক ছিল ব্ল্যাকই আছে, মাঝখানে একটুকু হোয়াইট ছিল হোয়াইটই আছে। চেঞ্জ হয়েছে কোন জায়গাটা, এই যে ব্লু দিয়ে আমি যেখানে মার্ক করতেছি। তো এখন কি করবে, ভিডিওতে সবগুলো ইনফরমেশন আগে যেটা ছিল সেটাই কপি পেস্ট করবে, জাস্ট এই ব্লু এরিয়ার পিক্সেলগুলো নতুন করে পাঠাবে, তাহলে এখানে অনেকগুলো জায়গা সেভ হয়ে গেল, ঠিক আছে। টেম্পোরালটা কি বুঝছেন? জি স্যার, বুঝছি। Let me show you a video now. So we're going to watch MKBHD. তো কাহিনী যেটা হয়, now yeah, let's go to the testing area. So এই বেটা করছে কি, আপনার ইউটিউবে ও হচ্ছে 8K তে একটা ভিডিও করে, 4K বা 8K তে, এখানে করে ও হচ্ছে এটা ইউটিউবে আপলোড করছে। আপলোড করে ওই যে আপলোড যে ভিডিওটা করছে সেটা ডাউনলোড করছে, ডাউনলোড করে ওইটা আবার ইউটিউবে আপলোড করছে, তারপর ওই নতুন ভিডিওটা আবার ডাউনলোড করছে, এরকম সে 1000 বার করছে, ঠিক আছে। টু প্রুভ দ্যাট যে ইউটিউব কিভাবে আপনার ভিডিওটা কম্প্রেস করে এফিশিয়েন্ট করে। তো লেটস গো, ওই ফার্স্ট অনেক বকবক করে। তো দিস ইজ দ্য ইনিশিয়াল ফাইল, মানে ইনিশিয়াল ভিউ। সো এখানে নোটিস হাউ এভরিথিং ইজ ভেরি মানে ক্লিয়ার, পিছনটা একদম পুরো সুন্দর করে
ঝাপসা হয়ে গেছে, ফার্স্ট তো চুলটা পর্যন্ত বোঝা যেতেছে যে এরকম ঢেউ ঢেউ আছে অ্যান্ড হোয়াট নট, অ্যান্ড এভরিথিং ইজ ভেরি শার্প, রাইট? সো দিস ইজ দি অরিজিনাল ফাইল। দেন আস্তে আস্তে হচ্ছে একটু পরে যাই, এখানে আসি, এটা হচ্ছে লাইক অনেকবার আপলোড করার পরে নোটিস হোয়াট হ্যাপেন্ড। আগের মতো কিন্তু ওর চুল কিন্তু এখন হচ্ছে সেম কালার হয়ে গেছে। ফার্স্টে উই ওয়ার এবল টু আন্ডারস্ট্যান্ড প্রত্যেকটা চুলের ঢেউ কেমন কি আসে না আছে, অ্যান্ড এখন লাইনগুলো আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, কেমন জানি ঝাপসা ঘোলা এরকম হয়ে যাচ্ছে, কজ ওই যে অ্যালগরিদমটা কি করতেছে, সিমিলার পিক্সেল যেগুলো আছে সেগুলোকে সেম হিসেবে ধরে তারপর পুশ করতেছে, ঠিক আছে? তো এরপরে আস্তে আস্তে গেলাম আরো সামনে। আচ্ছা, লেটস ওয়াচ দি অ্যাড উইথ whatever. Good grammar and spelling are important. You want to write essays that inspire. Yeah. The pauses where I stop moving for a second are either So এখানে magenta 2 দেখেন ওর চেহারা কি অবস্থা, জি আস্তে আস্তে আরো ফ্ল্যাট হয়ে গেছে, অ্যান্ড কেমন জানি একটা আর একটা কালার আসা শুরু করছে, রাইট? সো আরো সামনে যাই, অ্যান্ড হি লিটারালি টার্ন টু পিঙ্ক, all the structure, all the contrast, all the detail, all of that is gone. অ্যান্ড নোটিস এই জায়গাটায় নোটিস করেন, স্পেশালি কপাল এরিয়াটা কেমন যেন একটা পিক্সেলেটেড ভ্যালু চলে আসে, মানে এখন ঝাপসা নয়, এখন পুরো পিক্সেলেট বুঝাই যাচ্ছে যে ওই জায়গা পুরো ব্লক ধরে হচ্ছে ও সেম কালার ধরে নিছে, ঠিক আছে? তো এইরকম সব হয়ে গেছে, বাট ডু ইউ সি এনিথিং ইন দি ব্যাকগ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ডে কোনো চেঞ্জ আসছে তেমন একটা? না স্যার। না, কজ ওরা কেন চেঞ্জ হয় না, কজ ওরা হচ্ছে ফার্স্ট ফ্রেমে যেরকম ছিল ওইটাই আছে, কোনো চেঞ্জ নাই, ওরা জাস্ট কপি পেস্ট হইতেছে, রাইট? চেঞ্জ হচ্ছে কি, যে মানুষটা নড়তেছে, ওর ইনফরমেশন বারবার নিতে হতেছে, ঠিক আছে? তো এই জন্য যে নড়তেছে ওই জায়গাটা অনেক চেঞ্জ হয়ে গেছে, বাট ব্যাকগ্রাউন্ডে একদম পুরো ফার্স্ট অরিজিনাল ফাইলে যেমন ছিল লাস্ট ফাইলে মোটামুটি কাছাকাছি আছে, তেমন একটা চেঞ্জ হয় না, বুঝা গেছে? স্যার তার মানে মুভিং ম্যাটেরিয়াল যেগুলো হচ্ছে ওদের ইনফরমেশনটা চেঞ্জ হচ্ছে। ইয়াস, এখানে যদি শুধু একটা মানে এভাবে যদি ওই যদি এভাবে স্থির থাকতো তাহলে হচ্ছে এটা আর হতো না, এটা আর চেঞ্জ হতো না। না। সো ডেভ টু টি যদি দেখে থাকেন, ও এত নড়াচড়া করে না, তারপর হচ্ছে আছে, আই ফরগট দ্য আদার গাইজ নেম, ওরা এত নড়াচড়া করে না, তো ওরা যদি এখানে থাকতো ওরা হচ্ছে অত বেশি চেঞ্জ হতো না, ঠিক আছে? তো এখানে দুইটা ইউজ করা হয়েছে, আপনার স্পেশাল হালকা পাতলা ইউজ করা হয়েছে, বিকজ পিছনের কোয়ালিটি একটু সফট বাট নট দ্যাট সফট, লাইক কিছুটা ডিসকালারেশন দেখা যায় এই জায়গাগুলো, একটা গোস্ট লাইন চলে আসছে ফ্রেমটার নিচে, বাট এই গোস্ট লাইনটা আসার কথা না। তারপর এখানে একটু দেখেন শেডগুলো ইজ নট এক্স্যাক্টলি স্মুথ, রাইট? একটু পিক্সেলেটেড, তো ওইগুলো একটু কম অ্যাগ্রেসিভ হয়েছে, বিকজ হচ্ছে ওগুলো অত চেঞ্জ হয় নাই, বাট ইয়া এই হলো অবস্থা। তো দিস ওয়াজ দি স্পেশাল অ্যান্ড টেম্পোরাল। তো এরপরে হচ্ছে ওই জিনিসগুলো বলে কনস্ট্যান্ট বিট রেট অ্যান্ড ভ্যারিয়েবল বিট রেট। তো কনস্ট্যান্ট বিট রেট হচ্ছে বিট রেট ইটসেলফ ইজ বেসিক্যালি কতগুলো বিট অথবা কতগুলো বাইনারি ইনফরমেশন আমি পাঠাচ্ছি প্রত্যেকটা ফাইলের সাথে। তো একটা র ফাইল হচ্ছে সিবিআর, কজ হচ্ছে র ফাইলে কি হয়, প্রত্যেকটা পিক্সেলের ভ্যালুই পাঠাচ্ছে। ভিবিআর হচ্ছে এই যে এনকোড করাগুলা, কজ এক একটা ফ্রেমে এক একটা মানে এক এক সাইজের ইনফরমেশন পাঠাচ্ছে, কোনোটাতে অনেকগুলো ইনফরমেশন পাঠাচ্ছে, কোনোটাতে কম পাঠাচ্ছে, রাইট? ডিপেন্ডিং অন কেমন চেঞ্জ আসতেছে। তো এটার জন্য একটা ভ্যারিয়েবল বিট রেট, আপনি ডিরেক্টলি বলতে পারবেন না যে হ্যাঁ এই ভিডিওটা আমি হচ্ছে 128 বিটেই দেখতেছি, কজ ভ্যারিয়েবল বিট রেটে কমতেছে বাড়তেছে, যেই ফ্রেমে কোনো চেঞ্জই নাই সেই ফ্রেমের বিট রেট একদম জিরো। ধরেন 1 মিনিট টানা আপনি খালি আপনার ওয়ালের ছবি দিয়ে রাখছেন, ওই ভিডিওর বিট রেট আপনি চাইলেও 128 করতে পারবেন না এনকোডিং এর পরে, ও সবসময় জিরোই থাকবে। তো এরকম ভ্যারিয়েবল হয়। তো এখান থেকে কোয়েশ্চেন আসে যে সিবিআর কখন হয় আর ভিবিআর কখন হয়। তো এটা হচ্ছে স্ট্রিমিং ভিডিও, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলছি। নেক্সট যে কাজটা করে সেটা হচ্ছে ড্যাশ ইউজ করে, ঠিক আছে? তো ড্যাশের বেসিক্যালি যেটা হয় ডাইনামিক অ্যাডাপটিভ স্ট্রিমিং ওভার এইচটিটিপি। সো সার্ভার সাইড একটা কথা বলছে এখানে যে divides files into multiple chunks, each chunk stored encoded at different rates. Manifest file provides URL for different chunks. So let's see what does that mean. So again going back to YouTube, যখন আপনি একটা ভিডিও দেখা শুরু করেন, you can select the
কোয়ালিটি ইফ ইউ ওয়ান্ট, এই ছোট্ট এই জায়গা থেকে আপনি বলতে পারেন যে আপনি কি 1080 দেখবেন, 720 দেখবেন, 480 না কি একটা দেখবেন, ঠিক আছে? সো ইউ ক্যান চুজ। সো কোয়েশ্চেন, এই MKBHD ভাইয়ের কথাই বলি, ও কি প্রত্যেকটা কোয়ালিটিতে একটা করে ভিডিও ফাইল আপলোড করে নাকি একটা ফাইল আপলোড করে? একটা ফাইল একটা আপলোড করে। ফাইল আপলোড করে। একটা ফাইল আপলোড করে। ও যেটা আপলোড করে সেটা হচ্ছে 4K বা 8K তে, ঠিক আছে? বাট ইউটিউব এটা সাপোর্টই করে না, ইউটিউব হচ্ছে 2K পর্যন্ত সাপোর্ট করে। কিছু জায়গায় 4K আছে এখন, হ্যাঁ কিছু জায়গায় 4K আছে, মানে আপ টু 4K এখন তাহলে সাপোর্ট করে, 8K এখনো সাপোর্ট করে না, বাট ও তাও 8K তে আপলোড করে, ঠিক আছে? যাই হোক, সো 8K তে আপলোড করলো। আপলোড করার পরে ইউটিউবের কাজ হচ্ছে এই অরিজিনাল ফাইলটাকে ভাগ করা, এই প্রত্যেকটা কোয়ালিটিতে ওইটাকে চাঙ্ক করে ফেলবে, ঠিক আছে? তো এটা করে লাভ কি? এটা করে লাভ হচ্ছে ও এটার সাথে একটা অ্যাডিশনাল ফাইল রাখে। আপনি যখন একটা ইউটিউবই করেন একটা ফাইল রাখে যেটার নাম হচ্ছে ম্যানিফেস্ট ফাইল। ম্যানিফেস্ট হচ্ছে এখানে সব ইনফরমেশন আছে। ইনফরমেশনগুলো কি? এই যে প্রত্যেকটা কোয়ালিটি আছে না, এই প্রত্যেকটা কোয়ালিটিতে একটা সেপারেট ইউআরএল আছে, এদের ইউআরএল রাখে। ওই যে ট্র্যাকারে, স্টুডেন্টের ট্র্যাকারে যেমন হচ্ছে ইউজারের ট্র্যাকার রাখে, মানে ট্র্যাক রাখে, এখানে হচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি ট্র্যাক রাখে। ম্যানিফেস্ট ফাইল আপনার পিসিতে চলে আসে। আসার পরে এখন যেটা হয়, আপনার স্পিড অনুযায়ী হচ্ছে চাঙ্ক নিয়ে আসবে। একটা আছে, অটো সিলেক্ট করে রাখা যায়। তো ড্যাশের একটা মানে স্পেশালিটি হচ্ছে ও আপনার স্পিড দেখবে, স্পিড দেখে ও বুঝতে পারবে যে কোন কোয়ালিটি আপনার জন্য এখন বেস্ট ফিট, অ্যান্ড ও ওইটা নিয়ে আসবে। যখনই স্পিড বেড়ে যাবে ও বেটার কোয়ালিটির ভিডিও নিয়ে আসবে, যখনই কম থাকবে তখনও কম কোয়ালিটির ভিডিও নিয়ে আসবে। এইটা হচ্ছে ড্যাশের স্পেশালিটি, যে ছোট বড়গুলো আস্তে আস্তে ছোট ভাগ করে ফেললো। তো একটু পরপর চেক করতে থাকে যে স্পিড কেমন। তো এখানে ক্লায়েন্টের সাইডে ওটা লিখছে যে পিরিয়ডিক্যালি মেজার সার্ভার টু ক্লায়েন্ট ব্যান্ডউইথ, দেন হচ্ছে ও ম্যানিফেস্ট ফাইলের সাথে কথা বলে অ্যাট এ টাইম ওইরকম একটা একটা করে ই করতে থাকে, কল করতে থাকে, যখন যেরকম স্পিড সেরকম। তো এই জন্য এটাকে ইন্টেলিজেন্স অন দি ক্লায়েন্ট সাইড বলে, যে ও ইন্টেলিজেন্টলি বুঝতে পারতেছে কখন কি করতে হবে না হবে। সো এখানে জাস্ট ওই প্রপার্টিগুলো লেখা স্ট্রেট আউট। অ্যান্ড দেন কামস দি সিডিএন এর স্ট্রাকচার, আর্কিটেকচার কিভাবে করবে। তো এইটা যেমন ছিল ডিএনএস এ, যে একটা সিঙ্গেল সার্ভার থাকলে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার, তো এরকমটার জন্য ওদের অনেকগুলো সার্ভার আছে, এটা তো আসি। এখন এই জিনিসটা দুইভাবে কাজ করে, যে সিডিএনটা কিভাবে, মানে ইউটিউবের যে ভিডিওগুলো ওগুলো কিভাবে আপনার কাছে পৌঁছাবে। সো ফার্স্ট ওয়ান হচ্ছে নট ব্রিং হোম, এন্টার ডিপ আর্কিটেকচার। এন্টার ডিপ হচ্ছে ও করবে কি, আপনার যে লোকাল আইএসপি আছে ওদের একটা ভিডিও প্রক্সি সার্ভার থাকতে হবে, অ্যান্ড মেইন যে সার্ভারটা ও হচ্ছে ডিরেক্টলি আপনাদের আইএসপির লোকাল সার্ভারে পুশ করবে, ঠিক আছে? সো এটা বেসিক্যালি ওদের নিজের কোনো কস্ট নেই, এখানে হচ্ছে কস্ট পে করতেছে আইএসপি গুলো। বাট এটার প্রবলেম হচ্ছে রিলায়েবিলিটি খুব কম, কখন কোন আইএসপি শাটডাউন হয়ে যায়, কখন কি হয় না হয় ওদের হাতে কন্ট্রোল নেই, মানে কন্ট্রোল না থাকলে যে সমস্যাটা হয় আর কি, ঠিক আছে? আর ইয়া, সো এইটা ডিপে হচ্ছে এই একটা প্রবলেম, যে আমার নিজের হাতেই নাই। বাট কাহিনী হচ্ছে ওইটা পুরো আপনার আইএসপিতে পুশ করে দিচ্ছে। সেকেন্ড হচ্ছে ব্রিং হোম। ব্রিং হোম হচ্ছে ওই সেম ইউটিউব চ্যানেলটা, মানে ইউটিউব সার্ভারটা এখন ওর নিজের কিছু বড় বড় সার্ভার, সিডিএন সার্ভার বলে এগুলোকে, প্রত্যেকটা এলাকায় বসাবে। আমি যেমন ওই যে ফার্স্টে যেই ছবিটা আঁকছিলাম ওইটার মতো, এই যে এটার মতো। সো ওদের নিজস্ব সার্ভার আছে প্রত্যেকটা কন্টিনেন্টে, প্রত্যেকটা কান্ট্রিতে, বা কান্ট্রির ভিতরে কয়েকটা থাকতে পারে যদি বিশাল কান্ট্রি হয়। বাট এরকম ব্রিং হোম করে ওখানে নিজেদের ইতে একটা সার্ভার রেখে দিবে, আইএসপিরা সবাই এখান থেকে রিকোয়েস্ট করবে, ঠিক আছে? এই হলো সিডিএন এর মেইন জিনিস। এরপরে হচ্ছে বাকিটা আপনার ডিএনএস এর সাথে করে আপনার কম্পেয়ার করে জাস্ট এখানে একটা দেখাইছে আর কি, সিমুলেশন দেখাইছে। সো এটা আপনারা একটু দেখে নিন, এখানে নতুন আর কিছু নাই। অ্যান্ড যদি এমকেবিএইচডির ওই ভিডিও দেখেছেন এখানে লিঙ্ক দেওয়া আছে, বা ইউটিউবে 1000 এমকেবিএইচডি লিখলেও ওই জিনিসটা পুরোটা দেখতে পারেন, ও খুব সুন্দর করে এক্সপ্লেন করে পুরো ব্যাপারটা। সো এই হলো আপনার সিডিএন। এখানে কোন কোয়েশ্চেন আছে? সিরিয়াল কি স্যার শুধুমাত্র ভিডিওর সাথে রিলেটেড? লার্জ ফাইলস, কন্টেন্ট। তাহলে তো মানে আপনি কোনো গেম খেলেন? হ্যাঁ স্যার খেলা হয়। স্টিমের গেম খেলেন?
স্যার অনলাইন মাল্টিপ্লেয়ার খেলা হয়। আচ্ছা, সো স্টিম গেমস ফর এক্সাম্পল, ওদের হচ্ছে সার্ভার বাংলাদেশের কাছে কোথায় জানি এক জায়গায় আছে, মানে উইদিন দি ল্যান্ড রেঞ্জ বিডিআইএক্স এর আন্ডারে আর কি। তো আপনি যখনই স্টিম থেকে ডাউনলোড করবেন তখন দেখবেন যে আপনি ওখানে প্রায় 5-10 মেগাবাইট করে স্পিড পাবেন। তার মানে কি স্টিমও হচ্ছে একটা সিডিএন সেট আপ করে রাখছে আশেপাশে কোথাও। তাহলে কি আমরা বলতে পারি না যে সিডিএনটা মানে ভিডিও ওরিয়েন্টেড না, মানে লার্জ ফাইল ইয়া, রিলেটেড কন্টেন্ট তো সার্ভার? কন্টেন্ট তো আর ইউটিউব ভিডিও না, রাইট? বাট আমরা এখানে ভিডিও পুরোটা পড়াইছি বিকজ ভিডিওতে সবথেকে বেশি কাজ হয়, মানে এনক্রিপশন হবে যাবে সব কিছু। আমরা কি এটা বলতে পারি যে স্যার গুগল গুগল রিলেটেড কিছু বলতে পারি, যে যেহেতু ফর এক্সাম্পল ধরা যাক, তো গুগল না, মানে ধরা যাক আমরা কি টরেন্টের কথা বলতে পারি এখানে সিডিএন এর সাথে রিলেটেড কিসের করে? কথা? টরেন্ট, না, বিকজ ও টরেন্টে তো এন্টায়ারলি ডিফারেন্ট একটা আর্কিটেকচার। তাহলে স্যার সিডিএন এ স্যার ইউটিউব থেকে এক্সাম্পল দিয়েছে, তাহলে ইউটিউব অন্যান্য ভিডিও স্ট্রিম করা ছাড়া অন্য কি আর এক্সাম্পল হতে পারে সিডিএন এর জন্য? নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্রাইম, না ডিজনি প্লাস, সরি। ওকে ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। ওকে। ইয়া, আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? Alright, so that was CDN, just over the top, not really over the top, ভালোই ডিটেল লেগেছে। জাস্ট লাস্টের এইগুলো হচ্ছে একটু দেখে নিন, আমি যা বলছি সেটার উপরে আর কি এখানে আবার বাকি জিনিসগুলো লেখা।